আরে লতা, কি অবস্থা? তোমার কি খবর? তোমার যে পাত্তাই নিয়ে আজ কয়টা দিন, কি হলো? আমার উপর কোনো রাগ টাগ করছো নাকি তুমি? না স্যার, রাগ করব কেন আপনার উপর? আপনি একজন ভালো মানুষ, মহামানব। আপনার উপর কি রাগ করতে পারি স্যার? আপনার সাথে তো আমার যায় না, কারণ আমি আপনার চেয়ে অতি নগণ্য, অতি ছোট, অনেক ছোট, তাই না? মানে গরিব, অর্থহীন, তারপর হচ্ছে চেহারা খুব একটা ভালো না। এটাই তো, তাই না স্যার? আরে লতা, তুমি এভাবে বলছো কেন? আমি কি তোমাকে এভাবে বলছি? হ্যাঁ? বলবো না, কারণ আমাকে রেখে ইদানিং দেখছি, হ্যাঁ, নতুন নতুন সঙ্গীদের নিয়ে ভালোই তো আড্ডা মারছেন। এদিক সেদিক যাচ্ছেন, ওই শিউলিকে নিয়ে যাচ্ছেন, ওই কখনো শাপলাকে নিয়ে যাচ্ছেন। আর আমি তো পূরণ হয়ে গেছি না, তাই না স্যার? হ্যাঁ, পূরণ হয়ে গেছি, তাই না? আচ্ছা লতা, তুমি এভাবে বলছো কেন বলো তো? আমি কি এমন অপরাধ করছি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কি এমন প্রমাণ আছে যে তুমি আমাকে দেখাও তো পারলে? হ্যাঁ? আমি কি অপরাধ করছি এই ধরনের হঠাৎ আমার সঙ্গে আচরণ করছো তুমি? আমি ঠিক বুঝতে পারলাম না। কি হয়েছে তোমার? কোনো সমস্যা থাকলে বলো, আমরা দুজন মিলেই তো সেটাকে সলভ করব, তাই না? ও, এটা জানেন না স্যার যে কি হয়েছে? হ্যাঁ, আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে রেখে আপনি ভালোই তো বাইরে আড্ডা মারছেন, ইটিস পিটিস, এর সঙ্গে ওর সঙ্গে, এবেলা কালো বেলা, ওর সাথে অমুক জায়গায়, অমুক হোস্টেলে, অমুক রুমে ভালোই তো কাটাচ্ছেন সময়। আর আমার কি অবস্থা হচ্ছে এদিকে একবার কি আমাকে খেয়াল করছেন? একটু কি ভাবছেন আমার বিষয়টা নিয়ে? কি করেন নাই আপনি? আমার অবস্থাটা এখন খুবই খারাপ। এটা কি একবারও আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে আমার? হ্যাঁ, থাকার সময় তো মনে থাকে না, এখন কি হয়েছে না হয়েছে একটা বারও তো একবার খোঁজ নিলেন না। আজ কয়টা দিন হলো, একবারও কি খোঁজ নিছেন? হ্যাঁ, আমার এই পেটের এটা আমি কি করব? পেটে যে নতুন বাবুটা আসলো, এটা আমি কি করব এখন, বলো? আচ্ছা লতা, এটা কি সত্যি খবর নাকি? হ্যাঁ, এটা কি সত্যি খবর? না, সত্যি না, এটা মিথ্যা খবর, তাই না? কি মনে হয় কি তোমার? হ্যাঁ, কি ভাবছো তুমি আমাকে নিয়ে? কি আমার কি 5টা হাজবেন্ড আছে? তুমি তো জানোই যে আমার হাজবেন্ড বিগত 5টা বছর অস্ট্রেলিয়া থাকে, সে বাসা নেই, তাহলে আমার বাবু আসলে কোত্থেকে? আমি তো তোমাকে ছাড়া আরো কোথাও যাই নাই, তোমার সাথে যতটুকু পারি মেলামেশা করি। তে এর জন্য কি তুমি অন্য কাউকে দায়ী করছো, নাকি আমার সাথে তুমিই করছো, বলো? আমি তো আর কারোর সাথে রিলেশন রাখিনি, তাহলে তো তোমারই এটা কাজ, তোমার দ্বারা এটা হয়েছে। এখন আর এই যে 2-3টা মাস খোঁজ দাও না, আমার এই যে পরীক্ষা করে এটা ধরা পড়লো, এখন আমার কি উপায় হবে? একটা বুদ্ধি তো বের করতে হবে, নাকি এটার পরিচয় তুমি দিতে পারবা যে তুমি এটার বাপ? আর আমার কি হবে? আমি একজনের জীবন সংসারে আছি, সেখানে আমারও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? হ্যাঁ, থাকার সময় তো মনে থাকে না, ভালোই তো হুক্কা মেরে মেরে চলতে পারো। আর এখন এটা সামলাও, নাও কি করবা করো, আমি এসব কিচ্ছু জানি না, বুঝতে পারছো? আরে আল্লাহ, এখন মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করি, কি করব? আচ্ছা লতা শোনো, আমি না হয় আগামীকাল যে হাসপাতালে গিয়ে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে না হয় কোনো একটা ব্যবস্থা করব। আচ্ছা বলো তো, যদি এটা লিবারেশন করার সিদ্ধান্ত নিই তাহলে কেমন হবে বলো তো? আরে বাবা, আমি এত কিছু বুঝি না, এত জানি না। যেটা করবা তাড়াতাড়ি করো, কারণ বাবুটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে তখন আর এটা আগে নষ্ট করা যাবে না, সমস্যা হবে। এর পিতৃ পরিচয় তোমাকে নিতে হবে। আর এটা কি আদৌ সম্ভব, বলো? যা করবা তাড়াতাড়ি করো তো, ঘোড়ার ডিম। আমার আর কিচ্ছু ভালো লাগে না সব। তুমি কি করো আর কি না করো আমি কিছু বুঝি না, ফাজলামো পাইছো, তাই না? একটা দিন তো সময় দাও। আমি আগামীকাল ডাক্তারের কাছে যে পরামর্শ দ্রুতভাবে করব, করে তারপরে যেটাই হোক তোমাকে নিয়ে একটা ব্যবস্থা করে ফেলবো, অবশ্যই হবে, একটা এর রাস্তা বের হবে। হ্যাঁ, তারপরে যা হয় হবে। তাছাড়া তো আর কোনো আমি রাস্তা দেখছি না, বুঝতে পারছো? জানি না সোনা, জানো পাখি, খুব দ্রুত আমার ব্যবস্থা করো, তা না হলে আমি কিন্তু কে, আর আমি এই সমাজে মান সম্মান কিচ্ছু থাকবে না, মুখ দেখাইতে পারবো না, আমি এটার পরিচয় কিভাবে দেব? যেটাই করবা না করবা,
অতি দ্রুত করে ফেলো, বুঝছো? তাছাড়া কিন্তু কার আমার বাঁচন নাই এবার। আমার হাজবেন্ড, ওর কাছে যদি অন্য মানুষ আমার এই অবস্থান দেখে যদি কোনো কিছু অবজেকশন করে বলে দেয়, তাহলে আমার কি হবে একবার ভেবে দেখছো? হ্যাঁ, ভেবে দেখছো একবার? আরে পাগলি, এটা তো আমিও জানি, কিন্তু আমি তো আর বলছি না যে এটা অবহেলা করে ফেলে রাখবো, বা এটা তোমারটা তুমি বুঝে বুঝে নাও, আমি তো আর এটা বলছি না। আমি তো বললাম রে বাবা, আগামীকাল আমি পরামর্শ করে এটার একটা ফয়সালা করেই ছাড়বো। আচ্ছা বলো তো জান, এটা লিবারেশন করে যদি এটা ক্লিয়ার করা যায়, তাহলে কি তোমার সাথে 1 মাস পরে আবার পূর্বের অবস্থানের মতো মেলামেশা করা যাবে? যদি যায় তাহলে তো ভালোই হতো, তাই না? বিশ্বাস করো, আমি অন্য কারোর সাথে কোনো কিছু করিনি। আমি তোমার সাথে যা করছি, আর আমি নিজেকে একটা স্পেস, একটা গ্যাপ দিয়ে রাখছি, বুঝছো? এখন তোমাকে আবার তৈরি হতে হবে। এর জন্য যা করা লাগে, যত টাকা লাগে, আমি আছি, আমি করবো এটা। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না, বুঝতে পারছো? ঠিক আছে সোনা, ঠিক আছে। আর শোনো, আহ, এত খাই খাই করো না। আগে এটা করার পরে আমার শরীরটা একটু সুস্থ হোক, তারপরে আমার ওই যে দোতলায় বিল্ডিং এর কাজ চলতেছে, ওই কাজটা শেষ হলে উপরের রুম কমপ্লিট হয়ে গেলে পারে তখন তোমার সঙ্গে করে ওখানে থাকবো। আর শোনো, এবার থেকে কিন্তু ওইটা করার সময় প্রোটেকশন নিয়ে আসবা, প্রোটেকশন নিবা অথবা আমাকে কোনো কিছু খাওয়াইতে হবে। আর এই ভুল করা যাবে না। নিজে তো মজা নেওয়ার জন্য ভালোই তো খালি খালি থাকছো, মানে আগে পিছে কোনো কিছু ভাবো নাই। আজকে এর জন্য এই দশা, এখন বোঝো ঠেলা। কার কি হবে? আমার তো কষ্ট হচ্ছেই, মাঝখানে তোমার অর্থ যাচ্ছে। তারপরে তুমি চাইলেও এই যে আমার সঙ্গে এখন মেলামেশা আর করতে পারছো না, তাই না? তে কার লস হচ্ছে? তোমারই তো লস হচ্ছে। এই জন্য বলছি কি, যে অবহেলা আর করো না, খুব দ্রুত এটা করো, তারপরে 1-1.5 মাস সময় লাগবে, তারপরে আবার পূর্বের অবস্থানে আসবো। আর এখন থেকে আর আমি বাবা ভুল করছি না। ভুল বহুত করছি, কিন্তু এইরকম ভুল যে করছি না, এর মাসুল আমাকে এখন দিতে হচ্ছে, বুঝছো? আচ্ছা জান, এইটা করলে তোমার শরীরটা অনেক শুকায় যাবে না? আরে বাবা, শুকাইলে আর কত শুকাবে? আমি তো এমনিই 75 কেজি ওজন, না হয় 5 কেজি কমবে, তাতে কি হয়েছে? তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সোনা। তোমার আদর পাইলে, তোমার পরশ পাইলে, তোমার ছোঁয়া পাইলে তো আমার এমনিই তো শরীর ভালো হয়ে যায়। তুমি আমাকে যে, হ্যাঁ, যেরকম ইয়া দাও না, তো শরীর এমনি আরো মোটা হয়ে যায়। আমি চাইলেও কমাইতে পারি না। কত ডায়েট কন্ট্রোল করে দেখছি, কমে না, বাইরেই যায়। তো এরকমই তো ভালো, তাই না? নাকি এর চেয়ে বেশি ভালো না কম ভালো, তোমার কাছে কি মনে হয়? আরে পাগলি, তোমাকে আমার এমনিই ভালো লাগে। কারণ তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, দেখতে অনেক হ্যান্ডসাম, উচ্চতা যথেষ্ট, তারপরে নাদোষ নুদোষ শারীরিক গঠন, হ্যাঁ, কত মসৃণ তোমার চেহারাটা, লাবণ্য, গোলগাল, চোখ দুটো টানা টানা, হরিণের মতো। বেশ মাশাআল্লাহ অনেক সুন্দরী আছো তুমি। তারপরে ভালো লাগা না লাগা সেটা হচ্ছে তোমার ট্রিটমেন্টের পরে, আল্লাহ দিলে এমনি সুস্থ হয়ে যাবে, তখন ভালো লাগবে। নিজেকে একটু কন্ট্রোলে রাখো, এবং আমিও কন্ট্রোলে থাকবো। তারপরে যা হয় হবে। না, তারপরেও সবই ঠিক আছে তোমার কথা, কিন্তু আমি চাই কি জানো? আমি চাই হলো, আমি যেন তোমাকে সবসময় আমার সবকিছু দিয়ে, আদর ভালোবাসা সহায় দিয়ে যেন তোমাকে খুশি রাখতে পারি। তুমি আমার প্রতি অনেক সন্তুষ্ট থাকো, এটাই আমি চাই। আমি যেন তোমার কোনো কিছু কমতে না করি। আমার মধ্যে এমন কিছু আছে যা আমি তোমাকে সব যেন বিলাই দিতে পারি মনের ইচ্ছা মতো। বুঝতে পারছো? তুমি খুশি থাকলেই আমি খুশি। জান, আর কিছু বলবা? না, আর আর কি বলবো? যা শোনার সবই তো শুনলাম। তো ঠিক আছে, তুমি এক কাজ করবা, আগামীকাল রেডি থাকবা। আমি ঠিক বেলা 10টার সময় ফোন করলে তুমি চলে আসবা, আমার অফিসের সামনে চলে আসবা। আমি ওখান থেকে নিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাব, বুঝছো? ওকে সোনা, ওকে জান, তাই হবে। তাই হবে। আমি তৈরি থাকবো কালকের জন্য। ওকে। তো আর, আর এখন কিছু বলার নাই, তাই না? তো ঠিক আছে, রাখতেছি, হ্যাঁ? ভালো থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তুমিও ভালো থাকবা, নিজের যত্ন নিও।
আল্লাহ হাফেজ। আমার মেয়ে ছিল অপূর্ব সুন্দরী, আর এই কারণেই আমি সবসময় তার নিয়ে দুশ্চিন্তায় থাকতাম। আমার স্বামী, যে কিনা ওর সৎ বাবা, ওর প্রতি অস্বাভাবিক দৃষ্টি দিত। আমি সারাক্ষণ ভয়ে থাকতাম, যদি কোনোদিন সুযোগ পেয়ে সে আমার মেয়ের ক্ষতি করে ফেলে। সেই সময় আমার মেয়ে প্রতিদিন আমাকে এক ধরনের ওষুধ খাইয়ে দিত, যা খাওয়ার পর আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতাম। যখন ঘুম ভাঙত, আমার শরীরের প্রতিটি অংশ ব্যথায় অবশ হয়ে থাকত, ঠিকমতো হাঁটতেও পারতাম না। কিন্তু আমি লক্ষ্য করলাম, প্রতিদিন সকালে আমার মেয়ে কেমন যেন ক্লান্ত ভঙ্গিতে হাঁটে। এতে আমার সন্দেহ দানা বাঁধতে শুরু করল। এক রাতে আমি ওষুধ খাওয়ার ভান করলাম এবং ঘুমানোর অভিনয় করে শুয়ে পড়লাম। রাত যখন মাঝামাঝি, তখন দেখলাম আমার মেয়ে চুপচাপ তার সৎ বাবার ঘরে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আমি অল্প বয়সেই বিধবা হয়ে গিয়েছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল। বিয়ের 7 বছর পর আমার স্বামী হার্ট অ্যাটাকে মারা যান। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বলল, অমঙ্গলজনক মেয়ের এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনারা যদি আমাকে গ্রহণ নাই করেন, অন্তত আমার মেয়েকে তো মেনে নিন। আপনারা তো জানেন, সঞ্জনা আর অমিত একে অপরের প্রাণ ছিল, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল উপরওয়ালা সব দেখছেন এবং একদিন তাদের কাছ থেকে এর জবাবদিহি চাইবেন। আমি কাঁদতে কাঁদতে হাত জোট করে মিনতি করলাম, কিন্তু তারা আমার কথায় কান দিল না। বরং সঞ্জনাকে আমার হাতে তুলে দিয়ে আমাকে জোর করে ঘর থেকে বের করে দিল। আমার আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে আমি বাবার বাড়ি ফিরে এলাম। আমার 4 ভাই ছিল, তাদের স্ত্রী সন্তানও ছিল। বাবা তখন অনেক বৃদ্ধ, আর মা বহু আগেই মারা গিয়েছিলেন। বাবা আমাকে সাদরে গ্রহণ করলেও ভাইদের মধ্যে অস্বস্তি দেখা দিল। তাদের ধারণা, বোন বাড়িতে ফিরে এসেছে মানে এখন থেকে তার খরচও আমাদেরই বহন করতে হবে। তারা আমার সঙ্গে দূরত্ব বজায় রাখতে লাগল। তখন বাবা বললেন, আমার মেয়ের দায়িত্ব আমার। আমি প্রতি মাসে পেনশন পাই, তাই তোমাদের দুশ্চিন্তার কিছু নেই। আমি আমার মেয়ে আর নাতনির দেখাশোনা করতে পারব। বাবার কথা শুনে ভাইয়েরা কিছুটা নরম হলেও ভাবিদের মনোভাব পরিবর্তন হল না। তারা বলতে লাগল, সঞ্জনা এসেছে মানে আরেকজন খাওয়ার মানুষ বাড়ল। আমাদের বাড়িতেই তো জায়গার অভাব। বাবা বললেন, আমার মেয়ে আমার ঘরেই থাকতে পারবে। এভাবেই আমি আর সঞ্জনা একসঙ্গে থাকতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম, বাবা সারাদিন অল্প বিস্তর খেয়ে চলেন। একদিন তিনি আমাকে বললেন, তুমি জানো, মৃত্যুর সময় কখন কার এসে পড়ে তা কেউ বলতে পারে না। কেউ কম বয়সে মরে, কেউ বুড়ো বয়সে। কিন্তু আমি বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে এসেছে। তাই আমি চাই তোমাকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে। বাবার কথা শুনে আমি আতঙ্কিত হয়ে বললাম, এটা অসম্ভব। আমি আরেকবার বিয়ে করতে পারব না। বাবা বললেন, ঠিক আছে, তাহলে বিয়ে করো না। কিন্তু তোমার মেয়েকে এভাবেই অবহেলা আর কষ্টের মধ্যে ফেলে রাখো। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ভাইয়েরা ওর সঙ্গে কেমন ব্যবহার করে? এই পরিবেশে থাকলে ওর সম্মান শেষ হয়ে যাবে। সে কোনোদিন আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারবে না। বাবার কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম, বাবা, যদি আমি বিয়ে করি, তবে কি আমার নতুন স্বামী আমার মেয়েকে গ্রহণ করবেন? বাবা বললেন, আমি তোমার জন্য খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। আমি চাই তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বিয়ে করো। আমি চুপ করে গেলাম। সত্যি বলতে, আমি শুধু আমার মেয়ের জন্যই বিয়ে করতে চাইনি। আমি জানতাম না সৎ বাবা তার সঙ্গে কেমন ব্যবহার করবে, তাকে কেমন কষ্ট দেবে। এসব ভাবতে ভাবতে আমার মন ভয়ে কুঁকড়ে যেত। কিন্তু যখন আমি তার হাতের দাগ আর কপালের ভাঁজ দেখতাম, তখন আমার মনটা আরও ভেঙে পড়ত। আমি বহুবার বাবাকে বলেছি আমি এই বিয়ে করব না, কিন্তু বাবা আমাকে অনেক প্রতিশ্রুতি আর শপথ করিয়ে রাজি করিয়েছিলেন। আর এভাবেই বাবার মৃত্যুর 1 সপ্তাহ আগে আমি নবীনের স্ত্রী হয়ে তার বাড়িতে চলে যাই। নবীন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে সবসময় আমার সঞ্জনার যত্ন নেবে, কিন্তু আমি তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতাম। আমার মনে প্রশ্ন জাগত, সঞ্জনা কি একজন অপরিচিত মানুষকে বাবার মতো মেনে নিতে পারবে? এইসব ভাবতে গিয়ে আমি অস্থির হয়ে পড়তাম। একদিন নবীন আমার দুশ্চিন্তা লক্ষ্য করে বলল, তুমি এত দুশ্চিন্তা করো না। আমি কখনো তোমাকে অভিযোগের সুযোগ দেব না। ধীরে ধীরে আমি অনুভব করলাম, নবীন সত্যিই একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করছে। কখনো সে সঞ্জনার জন্য চকলেট নিয়ে আসত, কখনো খেলে না। মাঝে মাঝে তাকে বাইরে বেড়াতেও নিয়ে যেত। সঞ্জনা যখন ফিরে আসত, তখন খুব খুশি দেখাত। সময়ের সঙ্গে সঙ্গে সঞ্জনাও নবীনের সাথে স্বাভাবিক হয়ে উঠল। নবীনও তার প্রতি দারুণ যত্নশীল ছিল। এটা দেখে আমার সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল। আমি এবং আমার মেয়ে নিরাপদ আশ্রয় পেয়ে গিয়েছিলাম।
যখন নবীন আমাদের জীবনে এলো তখন সঞ্জনার বয়স ছিল 6 বছর, আর আজ সে তরুণী হয়ে উঠেছে। একদিন সে জানাল তার স্বপ্ন ডাক্তার হওয়ার। এই স্বপ্ন যেন আমার মনেও ছাপ ফেল। আমি মনে প্রাণে চাইলাম আমার মেয়ে একজন ডাক্তার হোক। আমি নবীনকেও এই কথা জানালাম। সে হেসে বলল, তুমি চিন্তা করো না, আমি জানি আমার দায়িত্ব কি। আমি অবশ্যই সঞ্জনাকে ডাক্তার বানাব। নবীন তার প্রতিশ্রুতি রেখেছিল। আমি জানি না সে কোথা থেকে টাকা জোগাড় করেছিল, কিন্তু সে সঞ্জনার পড়াশোনার সব খরচ চালিয়েছিল। আজ আমি গর্ব করে বলতে পারি আমার মেয়ে নবীনের জন্যই একজন ডাক্তার হতে পেরেছে। সে এখন এক বড় হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ করছে। তখন আমাদের মনে হচ্ছিল আমরা জীবনে সব পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। কিন্তু আমরা বুঝতে পারিনি ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। একদিন বিকেলে আমি উঠোনে বসে সবজি কাটছিলাম। তখন সঞ্জনা আমার পাশে এসে বসে বলল, মা, আমার জীবনে একটা অপূর্ণতা রয়ে গেছে যা তোমরা কখনো পূরণ করনি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছো তুমি? আমরা তো তোমার জন্য সবকিছু করার চেষ্টা করেছি। বলো তো, এমন কি আছে যা আমরা দিতে পারিনি? সঞ্জনা চোখ নিচু করে বলল, মা, আমার অনেক বড় ইচ্ছে ছিল যে আমার কোনো ভাই বা বোন থাকবে, কিন্তু সে ইচ্ছা কখনো পূরণ হয়নি। আমি হেসে বললাম, এটা কেমন কথা? এখন তো আমার নানি হওয়ার বয়স, আর তুমি আমাকে আবার মা বানাতে চাও? সঞ্জনা উত্তর দিল, মা, যাই হোক, আমি চাই আমার একটা ভাই বা বোন থাকুক। আমি বললাম, আরে পাগল, এসব ফালতু কথা ভাবার দরকার নেই। এখন তো তোমার বিয়ের জন্য ছেলের খোঁজ করছি। তুমি তোমার স্বামীর বাড়িতে গিয়ে নিজের সন্তানের স্বপ্ন পূরণ করো। এই বলে আমি রান্নাঘরে চলে গেলাম। রাতে যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম তখন নবীন বলল, তোমার কি মনে হয় না আমাদের জীবনে একটা বড় অভাব রয়ে গেছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি অভাব? সে বলল, দেখছ না, সঞ্জনা বড় হয়ে গেছে, তার বিয়ের বয়স হয়ে গেছে। সে যখন স্বামীর ঘরে চলে যাবে তখন আমাদের বৃদ্ধ বয়সে কে আমাদের পাশে থাকবে? আমরা সারা জীবন সঞ্জনার যত্ন নিয়েছি, কিন্তু নিজেদের কথা কখনো ভাবিনি। এখন আমি মনে করি আমাদেরও নিজের একটা সন্তান থাকা উচিত। নবীনের এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এতদিন সে কখনো এ বিষয়ে কথা বলেনি। আমি বললাম, নবীন, এই বয়সে আমি কিভাবে সন্তান ধারণ করব? আমার বয়স তো অনেক হয়ে গেছে। সে বলল, গায়ত্রী, আমি সত্যিই একটা সন্তান চাই। যদি তুমি দিতে না পারো তাহলে আমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দাও। তার কথায় আমার চোখে জল এসে গেল। এতদিন আমরা একসঙ্গে সুখে ছিলাম, আমি কোনোভাবেই তাকে হারাতে চাইনি। এবার আমাকেও এই বিষয়ে ভাবতে হলো। আমার মেয়ে যখন ডাক্তার হয়ে গেছে তখন আমি তার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালে সঞ্জনা যখন নাস্তা করতে এল, আমি তাকে জিজ্ঞেস করলাম, কাল তুমি বলেছিলে তুমি একটা ভাই বা বোন চাও, তুমি এই কথা কিভাবে বলতে পারলে? সঞ্জনা হাসিমুখে বলল, মা, একদম চিন্তা করো না। আমি যে হাসপাতালে কাজ করি সেখানে এক ডাক্তার আছেন যার ৩৫ বছরের অভিজ্ঞতা। তার কাছে এমন ওষুধ আছে যা খেলে একজন মহিলা সহজেই গর্ভধারণ করতে পারে। তুমি যদি সত্যিই সন্তান চাও তাহলে বলো, আমি ওই ডাক্তার থেকে ওষুধ এনে দেব। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম এবং বললাম, সঞ্জনা, তুমি আমার জন্য ওই ওষুধ নিয়ে এসো এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটাও জেনে নিও। সঞ্জনা আনন্দে আমাকে জড়িয়ে ধরল এবং বলল, মা, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি ভাবতে লাগলাম, এই বয়সে মা হওয়া কি আমার মানাবে? আমি চেয়েছিলাম সংসারে নতুন আলো আসুক, কিন্তু একই সাথে আমার স্বামীর খুশির দিকেও খেয়াল রাখতে চেয়েছিলাম। রাতে সঞ্জনা একটা ওষুধ নিয়ে এলো। সে বলল, মা, এই ওষুধটা আপনাকে প্রতিদিন রাতে খেয়ে ঘুমাতে হবে। এটা খেলে আপনি গর্ভবতী হতে পারবেন। আমি সম্মতি জানালাম এবং তার সামনেই ওষুধটা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরেই আমার চোখে ঘুম নেমে এলো। আমি বললাম, আমার তো খুব ঘুম পাচ্ছে, এটা কেমন ওষুধ? সঞ্জনা বলল, মা, এই ওষুধ খেলে ঘুম আসবে। যদি আপনি সত্যিই সন্তান চান তবে একটু কষ্ট সহ্য করতেই হবে। আমি ভাবলাম, হ্যাঁ, কথাটা ঠিক। এরপর থেকে আমি নিয়মিত ওষুধ খেতে শুরু করলাম। প্রতিদিন রাতে খুব দ্রুত ঘুমিয়ে পড়তাম, আর সকালে ঘুম থেকে উঠে কেমন যেন অস্বস্তি লাগত। শরীরে ব্যথা থাকত, আর জামাকাপড়ে অদ্ভুত দাগ দেখতে পেতাম। আমি সঞ্জনাকে বললাম, আমার জামায় কিছু দাগ লেগেছে, তুমি জানো এটা কিসের দাগ? সে আমার দিকে তাকিয়ে হাসল আর বলল, মা, আপনি কি বলতে চাইছেন? এটা নিশ্চয়ই ওষুধের কারণেই হয়েছে। ওর চোখে মুখে একটা অদ্ভুত ভাব ছিল, যেন মনে মনে বলছে, মা, তুমি কি পাগল হয়ে গেছ? আমি দ্রুত মাথা নাড়িয়ে বললাম, না না, তেমন কিছু নয়, আসলে একটু অস্বস্তি লাগছে, তাই জিজ্ঞাসা করলাম। সঞ্জনা বলল, আমি কিছু জানি না, আপনি বাবার কাছে জিজ্ঞেস করুন, কারণ আমি তো আমার ঘরেই ঘুমিয়ে থাকি। আমি নতুনের সাথেও এ ব্যাপারে কথা বললাম।
বললাম, আমি রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এতে তোমার কোনো সমস্যা হয় না তো? আগে তো আমি তোমার জন্য চা বানাতাম, কিন্তু এখন তো একদম ঘুমে ঢলে পড়ি। নবীন বল, না, এতে কোনো সমস্যা নেই। তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আমার কিছু এসে যায় না। আমি বললাম, নবীন, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সে বল, হ্যাঁ, বলো। আমি বললাম, সকালে যখন ঘুম থেকে উঠি, দেখি আমার জামাকাপড়ে কিছু দাগ লেগে আছে। তুমি জানো এটা কিসের দাগ? নবীন বল, গায়ত্রী, তুমি ঘুমিয়ে পড়ার পর আমি মাত্র 15 মিনিট পরেই ঘুমিয়ে পড়ি। তাই আমি কিছুই জানি না। তোমার জামায় কিসের দাগ সেটা আমার জানা নেই। নবীনের কথা শুনে আমি ভাবলাম, হয়তো আমি অকারণেই উদ্বিগ্ন হয়ে পড়েছি। এটা কিছুই নয়, হয়তো স্বাভাবিক ব্যাপার। তাই বিষয়টা নিয়ে আর মাথা ঘামালাম না। তবে আমার মন সঞ্জনা নিয়ে চিন্তিত ছিল। আমি নবীনকে বললাম, সঞ্জনা এখন বড় হয়ে গেছে, আমাদের ওর বিয়ের ব্যবস্থা করা উচিত। নবীন বল, হ্যাঁ, অবশ্যই। তুমি কোনো ম্যারেজ মিডিয়ামের সাথে কথা বলো, যাতে ওর জন্য ভালো একটা সম্বন্ধ খুঁজে পাওয়া যায়। নবীনের কথাটা আমার ভালো লাগল। তাই আমি সঙ্গে সঙ্গে এক পরিচিত মহিলার সাথে যোগাযোগ করলাম। তাকে বললাম, আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দিন। তিনি বললেন, তুমি এত দ্রুত সিদ্ধান্ত নিও না। আমি এটা শুনে কিছুটা আশ্বস্ত হলাম। পরদিনই তিনি একটি ভালো সম্বন্ধ নিয়ে এলেন। ছেলেটি একজন ডাক্তার ছিল, আর আমার মেয়েও ডাক্তার। পাত্র দেখে আমার খুব ভালো লাগল। আমি বললাম, আমি আমার স্বামীর সাথে কথা বলে আপনাকে উত্তর দেব। আমি এটা বলেছিলাম কারণ সেদিন নবীন বাসায় ছিল না। ছেলের পরিবার আমাদের একটি ছবি দিয়ে গেল। আমি সঞ্জনাকে ছবিটা দেখালাম। সে একটু হেসে বল, ছেলেটা ভালোই দেখাচ্ছে, তবে আপনাদের আর বাবার মতই আসল কথা। আমি খুশি হলাম যে সঞ্জনাও সম্বন্ধটা পছন্দ করেছে। আমি চেয়েছিলাম নবীন বাসায় ফিরে এলে ওর মতামত নিই। যখন নবীন ফিরল, আমি ওকে ছবিটা দেখালাম এবং বললাম, আমাদের মেয়ের জন্য একজন ডাক্তার পাত্র এসেছে। তুমি কি মনে করো? ছবিটা দেখে নবীনের মুখের ভাব কিছুটা বদলে গেল। সে বল, ছেলেটা ভালোই, তবে আগে সঞ্জনার মতামত নাও। আমি বললাম, সঞ্জনাও পছন্দ করেছে। আমার কথা শুনে নবীনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বল, মামে মিলে সিদ্ধান্ত নিয়ে আমাকে শুধু জানিয়ে দিলে। খুব ভালো কাজ করেছ। আমার তো কিছু বলার দরকারই নেই। তুমি তো হয়তো ওর বিয়ে দিয়েই আমাকে জানাতে চাইতে। আমি বললাম, নবীন, তুমি কেমন কথা বলছো? তোমার সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নিইনি। আমি ছেলের বাড়ির লোকদেরও বলেছি, আমি আগে আমার স্বামীর সাথে আলোচনা করব। নবীন মাথা নাড়িয়ে বল, থাক, আর কিছু বলার দরকার নেই। তোমরা যা চাও তাই করো বলেই সে উঠে গিয়ে নিজের ঘরে ঢুকে গেল। আমি সঞ্জনাকে চোখে চোখে ইশারা করলাম যেন সে গিয়ে ওর বাবাকে বোঝায়। জানি না কেন এত ছোট একটা ব্যাপার ওর এত খারাপ লেগেছে। সঞ্জনা নবীনের ঘরের দিকে এগিয়ে গেল, আর কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা বন্ধ করার আওয়াজ পেলাম। আমি ভাবতে লাগলাম, ওরা দরজা বন্ধ করল কেন? তারপর নিজেকে আশ্বস্ত করলাম, হয়তো সঞ্জনা ওর বাবাকে বোঝাচ্ছে। অনেকক্ষণ পর সঞ্জনা বাইরে বেরিয়ে এলো। ওর চোখ ভেজা ছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা রাজি হয়েছে? সে মাথা নাড়িয়ে বল, মা, আমি বিয়ে করতে চাই না। নবীনের উপর আমার প্রচণ্ড রাগ হল। জানি না সে সঞ্জনাকে কি বলে ফেলেছে যে মেয়েটা কাঁদছে এবং বিয়েতেও রাজি হচ্ছে না। ভাবলাম, আপাতত এই ব্যাপারটা ছেড়ে দিই, পরে নবীনের সাথে কথা বলবো। রাতে আমি নবীনের কাছে গেলাম ও জিজ্ঞাসা করলাম, তুমি সঞ্জনাকে কি বলেছ যে ও বিয়েতে রাজি হচ্ছে না? নবীনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বল, আমি কিছু বলিনি। শুধু এটুকুই বলেছি যে অম্বে মা আগে থেকেই এই সম্পর্ক ঠিক করে রেখেছেন। আমাকে কিছু জানানোও হয়নি। আমি চুপ হয়ে গেলাম। সকালে যখন সঞ্জনার কাছে গেলাম, দেখি সে হাসপাতাল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, সঞ্জনা, আজ ছেলের বাড়িতে ফোন করব। আমি সম্মতি জানিয়ে দিয়েছি। সঞ্জনা মাথা নেড়ে না করে দিল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, এমন কি হলো যে তুমি এই সম্পর্কেই রাজি হচ্ছ না? সঞ্জনা বল, মা, আমি বিয়ের যোগ্য নেই। ওর কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, তোমার মাথা ঠিক আছে তো? এসব কি বলছো? সঞ্জনা বল, মা, আমি যা বলেছি সেটাই সত্যি। এটা আপনার জন্য ভালো হবে, এতটুকু বলেই সে চলে গেল। আর আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়লাম। ডাক্তারদের পরিবার থেকে যে সম্পর্কের প্রস্তাব এসেছিল সেটাও আমি প্রত্যাখ্যান করিনি। ওরা প্রতিদিন ফোন করত, আমি শুধু এড়িয়ে যেতাম। আমি সঞ্জনাকে বোঝাতে চাইছিলাম, কিন্তু সে আমার সঙ্গে কথাও বলতে চাইছিল না। সারাক্ষণ যেন এক অজানা দুশ্চিন্তায় ডুবে থাকত। যখনই আমি কিছু জিজ্ঞেস করতাম, সে উত্তর না দিয়ে এড়িয়ে যেত। সঞ্জনা এখন বাবার সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করল।
আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি তো রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তাম, আর সকালে জেগে উঠলে শরীর অবসন্ন থাকত। সঞ্জনা হাসপাতাল থেকে ফিরে এসেই বাবার ঘরে গিয়ে বসত। তারা চুপচাপ কিছু কথা বলত, যা আমি বুঝতে পারতাম না। এতে আমি আরও উদ্বিগ্ন হয়ে পড়লাম। আমি লক্ষ্য করেছিলাম সঞ্জনার চোখে যেন আমার প্রতি ক্ষোভ জমেছিল, যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। ভাবলাম হয়তো বিয়ের চিন্তায় দুশ্চিন্তা করছে। প্রথমবার ডাক্তারদের পরিবার থেকে আসা সম্পর্ক সে প্রত্যাখ্যান করার পর আরেকটি সম্পর্ক এলো। ছেলের বাড়ি থেকে জানিয়ে দেওয়া হলো তারা মেয়েকে দেখতে আসবে। এই কথা শুনে ছেলের মা সঞ্জনাকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনাদের সঙ্গে দেখা করে ভালো লাগলো, পরে কথা হবে। এই বলে তারা কোনো কিছু খাওয়া দাওয়া না করেই চলে গেলেন। আমি তাদের চলে যাওয়া দেখলাম আর বিরক্ত হয়ে নবীনের দিকে তাকালাম। নবীন বল, আমার মেয়ে লাখে একটা। আমি এভাবে যে কোনো ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেব না। আমি আগে ভালোভাবে যাচাই করব, তারপরই সিদ্ধান্ত নেব। আমি কিছুই বুঝতে পারছিলাম না। বারবার সঞ্জনার জন্য বিয়ের প্রস্তাব আসছিল, কিন্তু প্রতিবার সে কোনো না কোনো অজুহাত দিয়ে প্রত্যাখ্যান করছিল। এবার আমার সন্দেহ হতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম আমি পুরোপুরি সচেতন থাকব। সেটাই সম্ভব যদি আমি সঞ্জনার দেওয়া ওষুধ না খাই। তাই আজ আমি সেই ওষুধ খেলাম না। তবুও নির্দিষ্ট সময়ের আগেই আমার ঘুম পেয়ে গেল। কিন্তু রাতের বেলা আমি আচমকা জেগে উঠলাম, কেউ যেন কথা বলছে। শোনার চেষ্টা করলাম, এটা অন্য কারো নয়, বরং নবীনের কণ্ঠস্বর। সে বলছিল, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি একজন বিধবার সঙ্গে বিয়ে করেছিলাম, কিন্তু এতে আমি কিছুই পাইনি, না সন্তান, না শান্তি। আমার জীবন একঘেয়ে হয়ে যেত যদি না জানতে পারতাম যে তুমি এত সুন্দর। এই কথাগুলো শুনে আমার শরীর শিউরে উঠল। আমার স্বামী নবীনকার প্রতি এই ভালোবাসার কথা বলছে। ঘর একেবারে অন্ধকার ছিল, তাই কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি সাহস করে উঠে এসে ঘরের সুইচ অন করলাম। যা দেখলাম তাতে আমার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হল। নবীনের সঙ্গে আমাদের পাশের বাড়ির মেয়েটি দাঁড়িয়েছিল। আমি হতভম্ব হয়ে চিৎকার করে বললাম, এটা কি হচ্ছে? নবীন চমকে উঠল এবং বলল, আজ তুমি ওষুধ খাওনি। আমি রাগে কাঁপতে কাঁপতে নবীনের মুখে একটা সজোরে চড় মারলাম এবং বললাম, এটা কি হচ্ছে? নবীন বল, এই নাটক তুমি নিজেই সৃষ্টি করেছ। তুমি আমার জীবন নরক বানিয়ে দিয়েছ। আমি তোমার সাথে একদমই সুখী নি। আমি এখনই তোমাকে তালাক দিয়ে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। নবীন খুব সহজেই আমাকে তালাক দিয়ে দিল। আমার বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি বিধ্বস্ত অবস্থায় সঞ্জনার ঘরে গেলাম এবং বললাম, সঞ্জনা, চলো, তোমার বাবা আমাকে তালাক দিয়ে দিয়েছে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। সঞ্জনা বল, আমি তোমার সাথে কোথাও যাব না। এ কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এবং বললাম, তুমি কি তোমার মাকে ছেড়ে দিচ্ছ? সঞ্জনা বল, তোমার মতো একজন নারীকে মা বলতে আমার লজ্জা লাগে। আমি সবকিছু ভালোভাবে জানি, তুমি কিভাবে আমার বাবাকে বিষ খাইয়ে মেরেছ। এ কথা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এবং বললাম, সঞ্জনা, তুমি কিভাবে তোমার মায়ের ওপর এত বড় অভিযোগ আনতে পারছ? সে বলল, আমি কোনো অভিযোগ করছি না, সবকিছু আমায় বাবা নিজেই বলেছেন। তোমার মনে আছে যেদিন এক ডাক্তার ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাব এসেছিল? আমি বাবাকে রাজি করানোর জন্য তার ঘরে গিয়েছিলাম। তখন বাবা দরজা বন্ধ করে আমায় সব কথা বলে দিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাকে একটা গোপন সত্যি কথা বলতে চাই। তোমার মা তোমার আসল বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছিল, কারণ সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। তুমি যদি এই ছেলেকে বিয়ে করো তাহলে ভালো, কিন্তু মনে রেখো, যদি তুমি কাউকে ভালোবেসে ফেলো তবে তোমার মা যেমন করেছিল তুমিও তেমনি করো না। এ কথা শোনার পর আমি বুঝতে পারলাম আমি এই বিয়ে করতে পারব না। আমি বিয়ের উপযুক্ত নই। যদি আমি আমার মায়ের মতো হয়ে যাই তাহলে কি হবে? আমি তোমার মতো নিষ্ঠুর হতে চাই না, মা। তাই আমি বিয়ে করতে রাজি হইনি। আমি তখন হাউমাউ করে কেঁদে ফেললাম এবং শপথ করে সঞ্জনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি এমন কিছু করিনি। আমি তো নবীনকেও চিনতাম না। আমার বাবাই আমার বিয়ে ঠিক করেছিলেন এবং তিনিই আমার বিয়ে দিয়েছিলেন। তোমার বাবার মৃত্যুর পর আমি আমার ভাইদের বাড়িতে চলে আসি। সেখানে গিয়ে দেখি আমার ভাবিরা আমাকে তিরস্কার করছে। তারা বলছিল, এখন আবার কি চাও? আমাদের সব সম্পত্তি তো আগেই নিয়ে গেছ। আমি বিস্ময়ে বললাম, আপনি কি বলছেন ভাবি? তখন তিনি বললেন, অভিনয় করতে হবে না, আমরা সব জানি। যখন তোমার বাবা তোমার বিয়ে নবীনের সাথে ঠিক করেছিলেন তখনই তিনি তার অর্ধেক সম্পত্তি নবীনের নামে লিখে দিয়েছিলেন। এবার আমি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম।
নবীন হয়তো আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র আমার বাবার দেওয়া সম্পত্তির লোভে। আমার বাবার টাকাতেই সে সঞ্জনাকে পড়াশোনা করিয়েছে। সঞ্জনা আরও জানাল যে ওষুধ আমি প্রতিদিন রাতে খেতাম সেটা শুধু ডাক্তার থেকেই আনা হয়নি, বরং নবীনই সঞ্জনাকে দিয়ে তা আনিয়েছিল। সে বলেছিল, তোমার মা তোমাকে নিয়ে এসেছে, তাই সে আমার সন্তান জন্ম দিতে পারেনি। কথা শুনে সঞ্জনার মন ভেঙে গিয়েছিল। নবীন সঞ্জনার মন বিষিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। পুরো পরিকল্পনাটাই ছিল নবীনের। সে ইতিমধ্যে পাড়ার এক তরুণীর সাথে বিয়ে করেছে। আমাকে অপরাধী সাজিয়ে ওষুধ খাইয়ে অসুস্থ করতে চেয়েছিল, যাতে আমি দ্রুত দুর্বল হয়ে পড়ি আর সে নির্ভয়ে তার নতুন জীবন ঘোষণা করতে পারে। সে চেয়েছিল সঞ্জনা বিয়ে না করুক, যাতে সে সংসারে থেকে উপার্জন করতে পারে আর নবীন বসে বসে খেতে পারে। এখন আমি আর সঞ্জনা তার এই সত্যিটা জেনে গেছি। আমরা আমাদের সম্পত্তি ফিরে পেয়েছি এবং নিজেদের জন্য এক নতুন জীবন শুরু করেছি। সময় মানুষকে অনেক কিছু শেখায়। তাই যদি তুমি কাউকে যাচাই করতে চাও, তবে কিছুটা বিশ্বাস করো, কয়েক দিনের মধ্যেই তার আসল চেহারা তোমার সামনে ফুটে উঠবে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করো। আমি একজন সুন্দরী মেয়ে ছিলাম এবং বাড়িতে একা থাকতাম। একদিন একটা 15 বছরের ছেলে আমার কাছে এলো আর আমার কাছে এমন একটা ইচ্ছের কথা বলল, যেটা শুনে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার জোগাড় হল। কখনো ভাবিনি যে এত ছোট একটা ছেলে এত নির্লজ্জভাবে এমন কথা মুখে আনতে পারে। কিন্তু কি আর করব, আমি সুন্দরী ছিলাম আর টাকার খুব দরকার ছিল। মনে মনে ভাবলাম, এই ছেলেটা আমার কি বা ক্ষতি করবে? বড়জোর 5-7 মিনিট টিকবে, তাহলে তো আমার দুদিক থেকেই লাভ। এই ভেবে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম যে ও যেন ওর ইচ্ছেটা পূরণ করে নেয়। কিন্তু যাকে আমি ছোট্ট ছেলে ভেবে অনুমতি দিয়েছিলাম, সে তো সারারাত ধরে আমার চিৎকার বের করল। আমার বয়স 30 বছর ছিল, কিন্তু দেখতে আমার বয়সের চেয়ে অনেক ছোট মনে হতো। টাকার জন্য আমার খুব লোভ ছিল, কিন্তু কিভাবে টাকা জোগাড় করব কিছু বুঝে উঠতে পারতাম না, কারণ আমার স্বামী সবসময় অসুস্থ থাকত। একদিন আমি বাড়িতে একা ছিলাম, ওড়না ছাড়াই কাজকর্ম করছিলাম। তখন সেই 15 বছরের ছেলেটা আমাদের বাড়িতে এলো। যে দৃষ্টিতে ও আমাকে দেখছিল, তাতে আমি বুঝে গিয়েছিলাম ও কি চায়। সালাম দেওয়ার পর ও বলল, ম্যাডাম, আমি একা আর একাই আপনার সঙ্গে একটা ব্যাপার ঠিক করতে চাই। একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন, আমি আপনাকে হতাশ করব না, বরং আপনার প্রয়োজনে পুরোপুরি খাটতে পারব। আমি ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম। গরম পেট নে ও ভালোই ছিল, তবে বয়সে ছোট। আমি ওর কাছে মাফ চেয়ে বললাম, তোমার সঙ্গে এমন কোনো ব্যাপার আমি ঠিক করতে পারব না। তুমি এখনো ছোট আর আমার মনে হয় না এসব কথার জন্য তোমার বয়স হয়েছে। ও মুচকি হেসে বলল, আপা, আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। আমি 10 বছর বয়স থেকে এই কাজ করছি। আমার আগে পিছে কেউ নেই, আমি একাই আমার কাজে পারদর্শী। আমার ওপর ভরসা করুন, আপনাকে আফসোস করতে হবে না, বরং এই সিদ্ধান্তে আপনি খুশি হবেন। এবার আমি সত্যিই অবাক হলাম। এই ছেলেটা একা কিভাবে এসব বলছে? আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? ও বলল, আমি একা, বাবা মা বেঁচে নেই। আগে এখানে সেখানে ঘুরে ঠক্কর খেয়েছি, তারপর এই কাজ শুরু করলাম আর কাজ চলতে লাগল। এখন আমি কাজটা বাড়াতে চাই, তাই আপনার কাছে কথা বলতে এসেছি। আপনি যদি আমার সঙ্গে থাকেন, আমি আপনার অনেক কাজে লাগব। ওর শেষ কথাটা শুনে আমি চমকে গেলাম। সত্যিই আমার এমন একটা ছেলের দরকার ছিল, যে বাড়ির উপরের কাজকর্ম করে দিতে পারে। আর ও নিজে থেকেই আমাকে এই প্রস্তাব দিচ্ছিল। আবার এটাও ভাবলাম যে ওর সঙ্গে ব্যাপার ঠিক করলে আমি প্রতি মাসে কিছু টাকা পাব, যাতে আমার চলাফেরা সহজ হয়। তবে এটাও মনে হলো, যদি ও সময়মতো টাকা দিতে না পারে, তাহলে আমার মুশকিল হবে। যাই হোক, ও তো 15 বছরের ছেলে, আমি সহজেই ওকে দিয়ে আমার কথা মানাতে পারব। তাই নিজের লাভের কথা ভেবে আমি ব্যাপারটা পাকা করে ফেললাম, কারণ আমিও তো একা ছিলাম। আমি বাড়ির সঙ্গে দোকানটা ওকে ভাড়া দিয়ে দিলাম। ওর নাম ছিল হাসিব। ও বলল, আপা, আমি থাকাটাও দোকানেই রাখব, কারণ আমার আগে পিছে কেউ নেই। এতদিন আমি এই কাজ রাস্তায় করতাম, এখন দোকানে করব, আমার কি আর আপত্তি থাকতে পারে? দোকানই তো। আমি বললাম, তোমার যা ভালো লাগে করো, শুধু আমাকে সময়মতো টাকা দিজ। তারপর ও দোকানে মেয়েদের জিনিসপত্রের কিছু জিনিস এনে রাখল। আর এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে 2-3 দিনের মধ্যেই ওর কাজ জমে উঠল। সারাদিন ও দোকান খুলে কাজ করত, আর ওর দোকানে মেয়েদের ভিড় লেগে থাকত। রাতে ওই দোকানেই ঘুমিয়ে পড়ত। অনেক দিন ধরে এই দোকানটা খালি পড়েছিল। আগে যখন কখনো ভাড়ায় দেওয়া হতো, তখন কোনো ক্রেতাই আসত না।
কতবার দোকান ভাড়ায় তুলেছি, কিন্তু সবাই এই বলে ছেড়ে দিয়েছে যে এই জায়গা কাজের জন্য ঠিক নয়। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই দোকান কখনো ভাড়ায় উঠবে, কিন্তু ওই ছেলেটা শুধু যে ঠিকঠাক দামে ভাড়া নিল তাই নয়, ও তো নিজের কাজও চালিয়ে নিল। তবে অদ্ভুত ব্যাপার ছিল এই যে ও দোকানে মেয়েদের জিনিস রেখেছিল, আর মেয়েরাই ওই ছেলের কাছ থেকে জিনিস কিনতে আসত। কয়েকদিন কাটার পর হাসিবের সঙ্গে আমার ভালো কথাবার্তা হতে লাগল। ও আমার ছোটখাটো কাজ করে দিত। আমি যখন কিছু ভালো রান্না করতাম তখন ওকে দোকানে পৌঁছে দিতাম। দোকান আর বাড়ির মাঝে একটা ছোট্ট দরজাও ছিল। দরকার পড়লে সেই দরজা খুলে হাসিবের সঙ্গে কথা বলে নিতাম। আস্তে আস্তে আমাদের মধ্যে একটা আন্তরিকতা গড়ে উঠল। আমিও তো একভাবে একা ছিলাম, তাই হাসিবের সঙ্গ পেয়ে আমার একটা ভরসা হয়ে গিয়েছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না, আর আমার স্বামী রাহিলের পক্ষাঘাত হয়েছিল। তারপর থেকে ও বেডে পড়ে আছে। বাড়ির খরচ চালানো খুব কষ্টের হয়ে গিয়েছিল। কখনো কেউ সাহায্যের জন্য টাকা দিয়ে যেত, কখনো কেউ। এমন অবস্থায় দোকান থেকে পাওয়া টাকাটা আমার জন্য একটা আশীর্বাদ হয়ে গিয়েছিল। তাই আমি নিজে থেকেই হাসিবের সঙ্গে আন্তরিকতা বাড়িয়েছিলাম, যাতে ও দোকান ছেড়ে না যায় আর আমার নিয়মিত আওতা ঠিক থাকে। কিন্তু আমি কি জানতাম যে যাকে আমি 16 বছরের নিষ্পাপ ছেলে ভাবছি, সে আসলে ততটা সরল নয়। ওই ছেলেটা তো কয়েকদিনের মধ্যেই আমার জগৎটা উল্টপালট করে দিল। আমাদের মধ্যে কিছুটা আন্তরিকতা বাড়ার পর আমি ওকে বাড়ির ভেতরে আসার অনুমতি দিয়ে দিলাম। এখন দরকার পড়লে ও আমার বাড়িতেই চলে আসত, আর বাকি সময়টা দোকানেই কাটাত। রাহিলেরও এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে তো ও 16 বছরের ছেলেই ছিল। বরং হাসিবের আসার পর আমাদের জীবনে একটা রং ফিরে এলো। আমি আর আগের মতো মনমরা আর হতাশ থাকতাম না। কিছু বলার থাকলে হাসিবকে বলে দিতাম। মৌসুম বদলের কারণে রাহিলের শরীরটা বেশ খারাপ থাকতে লাগল। আমার কাছে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনি আমার চোখে জল চলে এলো। হাসিব আমাকে দেখে জিজ্ঞেস করল, আপা, কি হয়েছে? কাঁদছ কেন? আমি ওকে বললাম, রাহিলকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার কাছে টাকা নেই। আমি এই জীবন থেকে ক্লান্ত হয়ে গেছি। একা একা সব সমস্যার সঙ্গে লড়তে হয়। রাহিল আমার সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। আমার যদি একটা সন্তান থাকত, তাহলে হয়তো আমার জীবনটা একটু সহজ হতো। দুর্বল মুহূর্তে আমি হাসিবের কাছে মনের কথা খুলে বলে ফেললাম। আমার কথা শুনে হাসিব মুচকি হেসে বলল, তাহলে আপা, একটা বাচ্চা নিয়ে নাও। এতে সমস্যা কি? ওর কথায় আমি লজ্জায় পড়ে গেলাম। ওকে কিভাবে বলি যে রাহিল বিছানায় পড়ে আছে আর সে বাচ্চা দেওয়ার মতো অবস্থায় নেই? বিয়ের প্রথম দিনগুলোতে রাহিল চায়নি আমরা সন্তানের ঝামেলায় পড়ি, আর যখন আমরা সন্তানের দরকার বোধ করলাম তখন রাহিল আর সেই ক্ষমতা রাখেনি। হঠাৎ পক্ষাঘাত হওয়ার পর ও আর কিছু করার মতো অবস্থায় ছিল না। ভালোবাসার বিয়ে ধীরে ধীরে বাধ্যতার বিয়ে হয়ে গিয়েছিল, আর এখন আমি বাধ্য হয়েই রাহিলের সঙ্গে আছি, কারণ আমার আর কোনো উপায় ছিল না। হাসিব হয়তো আমার মুখের ভাব পড়ে ফেলেছিল। বলল, আপা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার সঙ্গে আছি। দেখবেন, শিগগির আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। ওর কথায় আমি হেসে উঠলাম। ও একা এত সাহস রাখত যে প্রতিটা মুশকিলের সঙ্গে লড়ে যেত, আর আমি এত বয়স পার করেও সাহস জোগাড় করতে পারিনি। হাসিব 10 বছর বয়সে মা বাবাকে হারিয়েছিল, তবুও সে জীবনের মেলায় হারিয়ে যায়নি। শুধু নিজের জীবনের পথ চালিয়ে যায়নি, রাহিলেরও অনেক সেবা করতে লাগল। আমি যখন কোনো কাজে বাড়ি থেকে বের হতাম, হাসিব আমার স্বামীর দেখভাল করত, ওর পাশে বসে থাকত। ওদের দুজনের মধ্যে কি কথা হতো জানি না, কিন্তু আমাকে দেখলেই হাসিব চুপ হয়ে যেত। হাসিব আমাকে কথা দিয়েছিল যে ও আমার সব কমতি পূরণ করে দেবে, আর ওর এই কথায় আমি হেসে উঠেছিলাম। আমি একটা সন্তান চাইতাম, আমার জীবনে সন্তানের অভাবটা পূরণ করতে চাইতাম, কিন্তু হাসিব তা কিভাবে পূরণ করবে? ওর খুশির জন্য আমি মুখে হাসি ঝুলিয়ে রেখেছিলাম। তারপর এই কথার কয়েকদিন কাটতেই আমি নিজের মধ্যে একটা পরিবর্তন টের পেতে লাগলাম। আমার শরীর বেশি খারাপ হলে হাসিবই আমাকে টাকা দিল। বলল, আপা, ডাক্তারের কাছে যাও। ওর কথায় আমি ডাক্তারের কাছে গেলাম, আর সেখানে গিয়ে আমার ওপর আশ্চর্যের পাহাড় ভেঙে পড়ল। জানতে পারলাম আমি গর্ভবতী। এটা কিভাবে সম্ভব? রাহিলের তো সেই শক্তি ছিল না যে ও বাবা হতে পারে। তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম? হাত কাঁপতে কাঁপতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে ভয়ে ভয়ে রাহিলকে বললাম। ও মুচকি হেসে বলল, হয়তো আমি এখন সেই ক্ষমতা ফিরে পেয়েছি যে একটা সন্তানের বাবা হতে পারি। আল্লাহ যদি আমাদের এই সুখবর দিয়ে থাকেন, তাহলে হাসিমুখে এটা কবুল করো। রাহিলের কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যিই কি আমি রাহিলের সন্তানের মা হতে চলেছি?
এটা এমন একটা কথা ছিল যে আমার বিশ্বাসই হচ্ছিল না। রাহিলের অবস্থায় তো আমি কোনো পরিবর্তন দেখিনি, তাহলে এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমি এটা মেনে নিলাম যে আমি রাহিলের সন্তানের মা হতে চলেছি। এখন থেকে আমি নিজের খেয়াল রাখতে লাগলাম। হাসিবও এটা জানতে পেরে খুব খুশি হল, যেন ওর ঘরে সন্তান আসছে। ও দোকান থেকে ফ্রি হয়ে আমার বাড়িতে আসত। রাহিলকে গোসল করানোর কাজ ও নিজের কাঁধে তুলে নিয়েছিল। রাহিলের সেবায় ও বেশি সময় দিতে লাগল। আগেও ও রাহিলের কাছে এসে অনেকক্ষণ বসত। তাই আমার মনে হতো হাসিবের আসার কারণে আমার জীবন বদলে গেছে। এখন ও আমার জন্য কখনো ফল আনত, কখনো জুস। ওর দোকান ঠিকঠাক চলছিল। এভাবে দিনের পর দিন কেটে গেল। তারপর পুরো 9 মাস পর আমি একটা সুন্দর সন্তানের জন্ম দিলাম, যে আমার মতো নয়, রাহিলের মতোও নয়। আশ্চর্যের ব্যাপার, সে হুবহু হাসিবের মতো দেখতে। আমি কখনো আমার সন্তানের মুখ দেখতাম, কখনো হাসিবের। তারপর হাসিব নিজেই হেসে এমন কথা বলল যে আমি চমকে গেলাম। ও বলল, আপা, আপনি দিনরাত আমাকে এত দেখেছেন যে আপনার সন্তানও আমার মতো দেখতে লাগছে। বলে না, গর্ভের সময় মা যাকে বেশি দেখে, সন্তান তার মতো হয়। ওর কথায় আমি শুধু চমকাইনি, লজ্জাও পেলাম। এত কম বয়সে ওর এসব ব্যাপারেও জানাশোনা আছে। আমার কোলে সন্তান এসে গেল। আমার খুশির আর সীমা ছিল না। সন্তানকে নিয়ে বাড়ি ফিরলাম, যেন আমার জীবনে বসন্ত ফিরে এলো। কিন্তু এখন খরচ আগের চেয়েও বেড়ে গেল। বুঝতে পারছিলাম না এই খরচ কিভাবে চলবে। তারপর হাসিবি আমাকে সন্তানের খরচের জন্য টাকা দিতে লাগল। আমার আর আমার বাচ্চার পুরো দায়িত্বটা ওই হাসিবি তুলে নিয়েছিল। শুধু আমার আর আমার বাচ্চার কেন, রাহিলের কাছেও ও কখনো পর হয়ে থাকেনি। আমি তো ওকে ছোট ভাইয়ের মতো আদর করতে শুরু করেছিলাম, কারণ ওর জন্যই আমাদের দিনগুলো ভালো হয়ে উঠেছিল। তারপর আমার বাচ্চাটা 6 মাসের হল, আর আমি জানতে পারলাম আমি আবার গর্ভবতী। আমি আবারও হতভম্ব হয়ে গেলাম। এত তাড়াতাড়ি আমি কিভাবে দ্বিতীয়বার গর্ভবতী হলাম? আমার বিয়ের প্রায় 10 বছর হতে চলল, কিন্তু এতদিন একবারও আমি গর্ভবতী হইনি। আমার ভয় হচ্ছিল, এত তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের দায়িত্ব আমি কিভাবে নেব? আমার প্রথম বাচ্চাটাই তো এখনো ছোট, তার ওপর রাহিলের দায়িত্ব আলাদা। এই চিন্তায় আমি ডুবেছিলাম। তখন রাহিল আমাকে বোঝাল, বলল, যখন আল্লাহর পক্ষ থেকে আবার নিয়ামত আসছে, তখন তা ফিরিয়ে দিও না, গ্রহণ করো। যেমন প্রথম বাচ্চাটা জন্ম নিয়ে আমাদের কাছে এসেছে, তেমনি দ্বিতীয়টাও চলে আসবে। আমি মাথা নিচু করে রাহিলকে বললাম, আমাদের দায়িত্ব তো হাসিবের কাঁধে। ও আমাদের কেউ না। এখন এই বাচ্চা আসলে তার খরচও হাসিবের কাঁধে পড়বে। আর তারপর আমার দ্বিতীয় সন্তানও এই দুনিয়া এলো। 2 বাচ্চার মধ্যে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে রাহিলের খেয়াল রাখার সময় পেতাম না। তাকে তো হাসিবই পুরোপুরি সামলে নিয়েছিল। সময়টা খুব দ্রুত কেটে যাচ্ছিল। এখন আমার আর হাসিবের সম্পর্ক এতটা বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিল যে আমরা একে অপরের সঙ্গে মনের সব কথা বলতে পারতাম। আমি সারাদিন বাচ্চাদের পেছনে পড়ে থাকতাম, আর রাতে ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঢলে পড়তাম। হাসিব প্রাদি রাতে আমার বাচ্চাদের দেখাশোনা করতে আসত। ও তাদের নিজের সঙ্গে শুইয়ে দিত। এটা আমার কাছে খুব অবাক করার মতো ছিল। একটা 16 বছরের ছেলে কিভাবে সারারাত 2টো বাচ্চাকে এত সহজে সামলাতে পারে? হাসিব কখনো আমার কাছে অভিযোগ করেনি যে বাচ্চারা ওকে বিরক্ত করে বা ওর ঘুম নষ্ট হয়। বরং ও খুব খুশি মনে আমার বাচ্চাদের নিয়ে যেত, আর আমিও একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। সবরকম দায়িত্ব হাসিবই তুলে নিয়েছিল, আমার কাপড়ের হোক বা বাচ্চাদের। এত কম বয়সে ও আমাদের পুরো সংসার চালাচ্ছিল। কিন্তু আমার লজ্জা লাগত, কারণ ও তো আমাদের একেবারে পর। হঠাৎ একদিন হাসিব কোনো কাজে আমার ঘরে ঢুকে পড়ল। ও এমনিতেই আমার ঘরে বিনা দ্বিধায় ঢুকে আসত। আমার কথাটা ও শুনে ফেলল। তারপর চোখে জল নিয়ে বলতে লাগল, আপনি আমাকে পর মনে করেন? আমি তো আপনাদের আমার সবকিছু ভেবে নিয়েছি। আমি আপনাদের জন্য সব করতে পারি। আমি জেনে গেছি আপনি আবার গর্ভবতী। আপনি নিজের খেয়াল রাখুন, খরচের চিন্তা করবেন না। আপনার দোকানে অনেক বরকত আছে, আর আপনার ভাগ্যে আমি এসব পাচ্ছি। ও সবসময় এমন কথা বলতো, তাই ও আমার কাছে আরও বেশি ভালো লাগত। 3 সন্তানের মা হওয়ার পর আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম। আমার মধ্যে আগের মতো বিষণ্ণতা আর ছিল না। সারাদিন কিভাবে কেটে যেত টেরই পেতাম না। এমনকি আমি রাহিলকেও অবহেলা করতে শুরু করেছিলাম। এক রাতে আমার 3টে বাচ্চাই খুব বেশি বিরক্ত করছিল। তখন হাসিব এসে বলল, আপা, এদের আমাকে দিয়ে দিন। আপনি আরামে ঘুমন। আমি খুশি মনে বাচ্চাদের হাসিবের হাতে তুলে দিলাম। ও সবসময়ের মতো আমার জন্য দুধ নিয়ে এসেছিল। আমার দিকে দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখুন। আমি গ্লাসটা হাতে নিয়ে হাসিবকে ধন্যবাদ দিলাম।
ও বাচ্চাদের নিয়ে চলে গেল। কিন্তু হঠাৎ আমার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে গেল। আমার কাজ বেড়ে গেল। আবার ঘর পরিষ্কার করলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার মনে হলো যেন ঘরে কেউ আছে। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো চোর ঢুকেছে। তারপর আমার বিছানার কাছে কারো উপস্থিতি টের পেলাম। কেউ যেন আমার শরীর নিয়ে খেলতে চাইছে। আমি উঠে বসলাম আর চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে রাহিলেরও ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি ঘরের আলো জ্বালালাম। যা দেখলাম তাতে আমার রোমকূপ দাঁড়িয়ে গেল। আমাদের পাড়ারই একটা লোক আমার ওপর ঝুঁকে পড়তে আমার পাশে দাঁড়িয়েছিল। ওকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। প্রথমে ও লজ্জা পেল। তারপর বলতে লাগল, আপা, আমি কিছু করিনি। আপনার স্বামী আমাকে নিজে অনুমতি দিয়েছিলেন যে আমি প্রতি রাতে আপনার সঙ্গে সওদা করি। তাই আমি কোনো না কোনো গ্রাহক খুঁজে আনতাম, সওদা করতাম, টাকা নিতাম। তারপর সেই টাকা আপনাদের ওপর খরচ করতাম। আসলে বাড়ির অবস্থার কারণে রাহিল ভাই খুব চিন্তায় ছিলেন। ও কোনোভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছিলেন। যখন ও জানতে পারলেন আমি মেয়েদের কেনাবেচার কাজ করি, তখন ও নিজেই আমাকে এই অনুমতি দিয়েছিলেন। রাতে আপনার ঘরে আমিই থাকতাম। আমি আপনার সম্মান নিয়ে খেলতে চাইতাম। আমার চিৎকার শুনে হাসিবও দৌড়ে এসে পড়ল। ওকে দেখে লোকটা বলল, হাসিব, তুই তো বলেছিলি এ হুঁশে থাকবে না। আমি সহজে আমার ইচ্ছা পূরণ করতে পারব। কিন্তু এ তো জেগে আছে। লোকটার কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। হাসিব ঘাবড়ে আমার দিকে তাকাতে লাগল। আমার বুঝে আসছিল না এটা কি ব্যাপার। লোকটার আগে গালি দিতে দিতে চলে গেল। আমি ঘৃণাভরে হাসিবের কাছে জানতে চাইলাম, এসব কি? তখন হাসিব বলল, আপনার স্বামীর কাছে এত টাকা ছিল না যে তিনি এই সংসার চালাতে পারেন। তাই তিনি আমাকে বাধ্য করেছিলেন আপনার সঙ্গে সওদা করতে। যখন কোনো গ্রাহক পেতাম, আমি আপনার বাচ্চাদের নিয়ে যেতাম। আর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আপনাকে দিতাম। আপনি ঘুমিয়ে পড়তেন। গ্রাহক আপনাকে ব্যবহার করে চলে যেত। এই 3টে বাচ্চাও কোনো না কোনো গ্রাহকেরই। কারণ রাহিল ভাই তো বাবা হওয়ার ক্ষমতা রাখেন না। আমি আপনার সঙ্গে কোনো অন্যায় করিনি। আপনার স্বামী যা বলেছেন আমি তাই করেছি। ওর ইচ্ছায় আমি আপনাকে বিক্রি করেছি। এসব শুনে আমার শরীর কেঁপে উঠল। আমি হতভম্ব হয়ে রাহিলের দিকে তাকালাম। ও চোখ চুরিয়ে নিল। তারপর নিজেই বলতে লাগল, আমার অসুখের কারণে বাড়ির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি তোমাকে সন্তানও দিতে পারিনি। খাওয়ার জন্য হাহাকার পড়ে গিয়েছিল। এসব দেখে আমার বুক পুড়ত। কিন্তু আমি কিছু করতে পারতাম না। তাই যখন আমি বুঝতে পারলাম হাসিব কি কাজ করে, আমি নিজেই ওকে বলেছিলাম প্রতি রাতে তোমাকে কারো না কারো কাছে বিক্রি করে দিতে। আমি তো নিজে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম। তাই আমার কিছু জানা হতো না। হাসিব কোনো গ্রাহক আনত। তারপর ভোর হওয়ার আগে গ্রাহক চলে যেত। বাচ্চা হওয়ায় তুমি খুশি হয়ে গেলে। আর আমাদের বাড়ির অবস্থা বদলে গেল। আমি শুধু এটাই চেয়েছিলাম। রাহিলের কথা শুনে আমি মাথা চেপে ধরলাম। বিশ্বাস হচ্ছিল না আমার স্বামী আমার ওপর এত বড় অত্যাচার করেছে। বাড়ির অবস্থা ঠিক করতে আর আমার কোল ভরতে হাসিবের সঙ্গে মিলে ও আমার শরীরের সওদা করেছে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কিছুটা সামলে উঠে হাসিবের সামনে হাত জোট করে বললাম, আমাদের জীবন থেকে চলে যাও। তোমার আসার আগে আমরা হয়তো না খেয়ে থাকতাম। কিন্তু আমার স্বামী কখনো আমার সম্মানের সওদা করেনি। ওর মনে এমন কোনো ভাবনাও আসেনি। এখন বুঝতে পারছি এসব তোমার শেখানো। আমি বুঝে গেছি তুমি কেন মেয়েদের জিনিসের দোকান খুলেছিলে। এই ছুতো তুমি মেয়েদের অসহায়তার সওদা করতে। আমি হাসিবকে তৎক্ষণাৎ দোকান খালি করতে বললাম। আর ওর কোল থেকে আমার বাচ্চাদের ছিনিয়ে নিলাম। আমার 3টে ছোট ছোট বাচ্চা আমার সামনে ছিল, যাদের বাবার কোনো খোঁজ আমার জানা নেই। নিজের ওপর আফসোস হচ্ছিল। আমি কতটা বোকা ছিলাম যে বুঝতে পারিনি এই বাচ্চারা আমার স্বামীর নয়। কেন আমি ওই 2 পুরুষের হাতে বোকা বনে গেলাম? আমার অপরাধী শুধু হাসিব নয়, রাহিলও ছিল। কিন্তু আমি কি করতাম? আমি রাহিলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ। আর ওর অবস্থা এমন ছিল না যে আমি ওকে ছেড়ে চলে যাই। তাই বাধ্য হয়ে ওর সঙ্গে দিন কাটাতে লাগলাম। হাসিব দোকান ছেড়ে চলে গেল। আমি সেই দোকানে জমানো কিছু টাকা দিয়ে মেয়েদের জিনিস রাখলাম। আর নিজে সেই দোকান চালাতে শুরু করলাম। গ্রাহক তো আগেই তৈরি হয়ে গিয়েছিল। তাই আমার দোকান চলতে লাগল। আর সংসার চলতে লাগল। আমি আমার বাচ্চাদের বুকে জড়িয়ে ধরলাম। এরা আমার সন্তান। এদের বাবাকে আমি জানি না। কিন্তু আমি এদের আমার কোল থেকে জন্ম দিয়েছি। তাই এদের জন্য আমার মনে ভালোবাসা একটুও কমেনি। আপনারা বলুন, আমার সঙ্গে যা হয়েছে তা কি ঠিক? আমার স্বামীর কি এমন কাজ করা উচিত ছিল?
বাড়ির অবস্থা ঠিক করার জন্য কি কোনো পুরুষ তার স্ত্রীর সম্মানের সৌদা করতে পারে? আমার কি আমার সন্তানদের ছেড়ে দেওয়া উচিত? আজকালকার দিনে কি কোনো কমবয়সী বা যুবকের ওপর ভরসা করা উচিত? আপনাদের মতামত জানান। ধন্যবাদ। আমাদের নতুন প্রতিবেশী চাচা চাচির সঙ্গে আমার বেশ ভালোমতো পরিচয় হয়ে গিয়েছিল। ওরা এখানে আসার পর থেকেই মাঝে মাঝে ওদের ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগল। একদিন আমি কৌতূহলী হয়ে সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে ওদের ঘরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই দেখলাম চাচা রেগে চাচিকে ধমকাচ্ছেন। আমি চাচাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু উনি চাচিকে থেকে দূরে ঠেলে দিয়ে বললেন, তুমি যদি চাচিকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার এতিশাখ রাখো, তবে চাচির জায়গায় তোমাকেই এখন কিছু করতে হবে। চাচার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার নাম আরতি, আর আমার বিয়ে হয়েছে 5 মাস হল। আমার শ্বশুর বাড়ির পাশে যে ঘরটা কয়েক মাস ধরে খালি ছিল, সেখানে সম্প্রতি একজন 55 বছর বয়সী লোক এসে উঠেছেন। তার নাম মহেশ, আর তার স্ত্রী সীমা চাচি। সীমা চাচি পঙ্গু। একদিন আমাদের নতুন প্রতিবেশী মহেশ চাচা তার স্ত্রীকে নিয়ে আমাদের ঘরে এলেন। তখন আমার স্বামী রাজেশও ঘরে ছিল। আমি মুচকি হেসে তাদের চানাস্তার জন্য ডেকে নিলাম। চানাস্তা করে তারা চলে গেলেন, আর রাজেশ আমার ওপর রেগে গেলেন। তিনি বললেন, তোমার কি দরকার ছিল অপরিচিত মানুষদের ঘরে ডাকতে? এখনো তারা আমাদের ঠিকমতো চেনেনও না। আমি বললাম, এখন তারা আর অপরিচিত নন, তারা আমাদের প্রতিবেশী। রাজেশের এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ উনি দিনভর অফিসে থাকেন, তাই হয়তো প্রতিবেশীদের প্রয়োজনীয়তা ওর কাছে বোঝা যায় না। পরের দিন সকালে রাজেশকে অফিসে পাঠিয়ে আমি মহেশ চাচার ঘরে গেলাম। চাচা নিজেই চানাস্তা তৈরি করে এনেছিলেন। আমি অবাক হয়ে ওনাকে দেখছিলাম। চাচা বললেন, এভাবে তাকিয়ে দেখছ কেন? সীমা পঙ্গু, তাই ঘরের সব কাজ আমাকেই করতে হয়। এখন তো এইসব কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি। কথাবার্তার মধ্যে চাচা আমার সবকিছু জানার চেষ্টা করলেন। আমি বুঝতে পারলাম, আমার বিয়ে হয়েছে 5 মাস হল। লভ ম্যারেজ করেছি, তাই আমার বাবা মা আমাকে মেনে নেননি। রাজেশও গত 6 মাস ধরে ঠিকমতো আমার সঙ্গে কথা বলছেন না। মহেশ চাচা আমাকে তাদের সন্তানসম দেখেন, কারণ তাদের নিজেদের কোনো সন্তান নেই। আমার বাবা মার কথা মনে পড়তেই চোখে পানি চলে এলো। আমার চোখের জল দেখে মহেশ চাচা আমার পাশে এসে বসলেন। তিনি আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চিন্তা করো না, আমাদেরই তোমার বাবা মা মনে করো। কোনো সমস্যায় পড়লে যে কোনো সময় আমাদের কাছে সাহায্য চাইতে পারো। তোমার দিক থেকে সমস্যা হোক বা না হোক, আমি তোমার বাবার জায়গায় রয়েছি, তাই তোমার বাড়ি আসা যাওয়া কর। দুধের মতো তুমি তোমার নিজের বাবা মার কাছেও যাওয়া আশা করবে। চাচার এসব কথা আমার মন কেড়ে নিয়েছিল। আমি কখনো ভাবিনি যে ওনার এসব কথার পেছনে কোনো কুমতলব থাকতে পারে। দিনগুলো কেটে যাচ্ছিল। এক রাতে আমি মিষ্টি তৈরি করেছিলাম, আর সেই মিষ্টি নিয়ে চাচার ঘরে গেলাম। দরজার কাছে যেতেই সীমা চাচির চিৎকার শুনতে পেলাম। আমার চিন্তা হতে লাগল, হয়তো চাচি হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছেন। আমি তাড়াতাড়ি ওদের ঘরের ঘণ্টি বাজাতে লাগলাম। কিছুক্ষণ পর চাচা দরজা খুললেন। আমি ভিতরে ঢুকেই চাচির খোঁজ নিলাম। তখন চাচার মেজাজ বেশ খারাপ ছিল। আমি চাচিকে পাত্তা না দিয়ে চাচির ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি চাচি বিছানায় বসে কাঁদছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচি, আপনি কাঁদছেন কেন? চাচা কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? চাচি কিছু বললেন না। আমি বাইরে এসে চাচার কাছে জানতে চাইলাম, চাচা, চাচি কেন কাঁদছেন? আপনি কি তাকে কিছু বলেছেন? চাচা রেগে বললেন, আমি তাকে কি বলবো? এত বছর হলো উনি আমাকে সন্তানের সুখ দিতে পারলেন না, আর এখন উনি নিজেকে অসুস্থ বলে দাবি করে আমার কোনো প্রয়োজনই মেটাতে পারছেন না। আমি তো এখনো তরুণ, আমার বয়স মাত্র 55। আমি ঘরের সব কাজ করি, অন্তত আমার স্ত্রী তো আমাকে খুশি রাখতে পারেন। এ কথা বলে চাচা আমার হাত ধরে বললেন, আরতি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছ আমি কি বলতে চাইছি। চাচার দৃষ্টি বদলে যাচ্ছিল, তার চোখে কুৎসিত লালসা ফুটে উঠছিল। আমি তাড়াতাড়ি তার হাতে মিষ্টির বাক্সটা ধরিয়ে দিয়ে বেরিয়ে এলাম। রাজেশ আমাকে মহেশ চাচার ঘর থেকে বেরোতে দেখে ফেলেছিল, তাই যখন ঘরে এলাম, রাজেশ আমার ওপর রেগেছিলেন। সাধারণত আমি রাজেশের প্রশ্নের তড়িৎ জবাব দিতাম, কিন্তু সেদিন আমি কোনো কথা বাড়ালাম না, কারণ আবার সেই একই কথা উঠবে যে আমি কেন প্রতিবেশীর ঘরে গিয়েছিলাম। মহেশ চাচা চাচির মধ্যে আমি আমার বাবা মাকে দেখতে পেতাম, তাই ওদের প্রতি একটা আলাদা টান অনুভব করতাম, কিন্তু বুঝতেই পারছিলাম না তারা আসলেই আমাকে সন্তানের মতো দেখেন কিনা। কয়েকদিন পর দুপুরবেলা আমি বাগানে গাছের পরিচর্যা করছিলাম। হঠাৎ মহেশ চাচার ঘর থেকে আবার সেই অদ্ভুত শব্দগুলো শুনতে পেলাম। চাচা এখনো বৃদ্ধ হননি, তাই তার এই উন্মাদনা চাচির ক্ষতি করছে। চাচির কষ্টে আমি সহ্য করতে পারছিলাম না। অনেক চেষ্টা করেও আমি নিজেকে আটকাতে পারলাম না। অবশেষে আমি চাচার দরজায় কড়া নাড়লাম। দরজা খুলে চাচাকে প্রচণ্ড রেগে থাকতে দেখলাম। তার চোখগুলো রক্তবর্ণ হয়ে উঠেছিল। চাচির অবস্থা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। আমি চাচির ঘরে ঢুকতেই দেখলাম চাচি হুইল চেয়ার থেকে পড়ে গেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচি, কি হচ্ছে এখানে? কিছুক্ষণ আগে আপনি এই অদ্ভুত শব্দগুলো কেন করছিলেন? আপনি কি ঠিক আছেন?
চাচি ধীর স্বরে বললেন, আরতি, আমি তোমাকে কি বলবো? ঈশ্বর আমাকে এমন অবস্থায় ফেলেছেন, কিন্তু তোমার চাচা এখনো সুস্থ আছেন। তার বিভিন্ন চাহিদা থাকে, কিন্তু এই বয়সে আমার পক্ষে সবকিছু সম্ভব নয়। আমার পঙ্গুত্ব আমাকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেয় না। আমি কিভাবে তোমার চাচাকে খুশি রাখব? কেউ ওনাকে বোঝাতে পারবে না। আমি বললাম, চাচি, আমি চাচার সঙ্গে কথা বলব। কিন্তু চাচি বললেন, তোমার চাচা কোনো কথা শুনবেন না, তুমি তার সঙ্গে কথা বলো না। চাচি আমাকে চাচার সঙ্গে কথা বলতে বারণ করলেন, কিন্তু আমি তার কথা মানলাম না এবং চাচার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। চাচা তখন হলঘরে বসেছিলেন। আমি ওনাকে দেখে উনি কিচেনের দিকে পানি আনতে যেতে চাইলেন। আমি বললাম, চাচা, আমার পানির প্রয়োজন নেই, আমার আপনার সঙ্গে কথা বলতে হবে। চাচা বললেন, আরতি, কথা হবে, কিন্তু তুমি আগে বসো, আমি পানি নিয়ে আসি। চাচা সাজানোর ভান করছিলেন যে উনি কত ভদ্র, কিন্তু আমি বুঝতে পারছিলাম তিনি বয়সের ভারেও তরুণত্বের মোহ ত্যাগ করতে পারেন। আমি চাচার হাত ধরে তাকে থামিয়ে দিলাম এবং বললাম, চাচা, এই বয়সে আপনি কি করছেন? আপনি তো আমার বাবা মার মতো, তাই আমি আপনাকে এইসব কথা বলছি। আমাদের বাড়ির পাশেই নতুন করে চাচা চাচি এসেছেন। তাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। তারা এখানে কিছুদিন আগেই এসেছেন। তারপর থেকেই চাচার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে লাগল। একদিন আমি সেই শব্দের রহস্য উদ্ঘাটন করতে চাচার বাড়িতে চলে গেলাম। ভেতরে ঢুকেই দেখলাম চাচা তার বৃদ্ধা স্ত্রীর ওপর রাগ করছেন। আমি চাচাকে চাচির কাছ থেকে আলাদা করে দিলাম। চাচি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর চাচা বললেন, তুমি যদি চাচিকে আমার কাছ থেকে দূরে সরাতে চাও, তাহলে এবার তার জায়গা তোমাকেই নিতে হবে। এটা বলে চাচা আমাকে হেলো বন্ধুদের গল্প বলার জন্য স্বাগত জানালেন। আমার নাম আরতি, আর আমার বিয়ের 5 মাস হয়েছে। তবে আমার পাশের ঘরটা কয়েক মাস ধরে খালি ছিল। সম্প্রতি সেখানে এক 55 বছর বয়সী ব্যক্তি এসে থাকছেন। তার সাথে তার স্ত্রীও আছেন। চাচার নাম মহেশ আর চাচির নাম সীমা। সীমা চাচি একজন প্রতিবন্ধী। একদিন আমাদের নতুন প্রতিবেশী চাচা চাচি আমাদের বাড়িতে আসলেন। তখন আমার স্বামীও বাড়িতে ছিলেন। আমি হেসে তাদের চানাস্তার জন্য বাড়িতে ডেকেছিলাম। চানাস্তা খেয়ে তারা চলে গেলেন। তারপর রাজেশ আমার ওপর রাগ করতে লাগলেন। তিনি বললেন, তোমার কি দরকার ছিল অচেনা লোকদের বাড়িতে ডাকতে? আমি বললাম, তারা আর অচেনা নেই, তারা এখন আমাদের প্রতিবেশী। রাজেশকে এটা বোঝানো একটু কঠিন ছিল। সে সারাদিন অফিসে থাকত, তাই তাকে প্রতিবেশীদের প্রয়োজনীয়তা অনুভব করতে হতো না। আমি রাজেশের কথা তখন পাত্তা দেইনি। পরের দিন মহেশ চাচা আমাকে তাদের বাড়িতে চানাস্তার জন্য ডেকে পাঠালেন। সকালে রাজেশকে অফিসে পাঠিয়ে আমি তাদের বাড়িতে গেলাম। মহেশ চাচা কিচেন থেকে চানাস্তা নিয়ে আসলেন। আমি তার দিকে বিস্ময়ের সাথে তাকিয়েছিলাম। তখন মহেশ চাচা বললেন, বিস্ময় নিয়ে তাকিও না, আমার স্ত্রী প্রতিবন্ধী, তাই বাড়ির কাজ আমাকে করতে হয়। এখন এসব কাজে আমি অভ্যস্ত হয়ে গেছি। কথাবার্তার মধ্যে মহেশ চাচা আমার পুরো গল্প জানলেন। আসলে আমার বিয়ের 5 মাস হয়ে গেছে। আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই আমার বাবা মা আমাকে গ্রহণ করেননি। গত 6 মাস ধরে আমার স্বামীও আমার সাথে ঠিকমতো কথা বলছে না। সেই দিন আমি জানতে পারলাম যে আমাদের প্রতিবেশীদের তাদের নিজের কোনো সন্তান নেই। তারা আমাকে তাদের মেয়ে হিসেবে দেখছিলেন। যেই মুহূর্তে আমি আমার বাবা মাকে স্মরণ করলাম, আমার চোখে জল এসে গেল। গত 5 মাস ধরে না আমি তাদের দেখেছি, না তাদের সাথে কথা বলেছি। তখন আমার চোখে জল দেখে মহেশ চাচা আমার পাশে এসে বসলেন। তারপর তিনি আমার চোখের জল মুছে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, চিন্তা করো না, আমাদেরই তোমার বাবা মা ভাবো। তোমার কোনো রকম সমস্যায় পড়লে আমাদের কাছে সাহায্যের জন্য আসতে পার। কঠিন সময়ে তোমাকে হয়তো না পাই, কিন্তু আমি আমার মেয়ের বাড়িতে ঠিকই আসব। জামাইয়ের কিছুটা অদ্ভুত মনে হলো, তবে কোনো ব্যাপার না, জামাইদের রাত এমনই হয়। আমি মেয়ের জন্য নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে তার বাড়িতে আসা যাওয়া করব, আর তুমিও তোমার বাবা মায়ের বাড়িতে যাওয়া আসা করো। মহেশ চাচা তাদের মিষ্টি কথায় আমাকে আপন করে নিয়েছিলেন, কিন্তু তাদের এই মিষ্টি কথার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল তা আমি বুঝতে পারিনি। নতুন প্রতিবেশীদের সেখানে আসার কিছুদিন কেটে গেল। তারপর এক রাতে আমি মিষ্টি বানিয়েছিলাম। সেই মিষ্টি দেওয়ার জন্য আমি মহেশ চাচার বাড়িতে গেলাম। দরজার কাছে পৌঁছাতেই আমি ভেতর থেকে সীমা চাচির চিৎকার শুনতে পেলাম। আমার চিন্তা হলো চাচি হয়তো হুইল চেয়ার থেকে পড়ে গেছেন। আমি দ্রুত তাদের বাড়ির ঘণ্টি বাজাতে লাগলাম। কিছুক্ষণ পর চাচা দরজা খুললেন। আমি তাড়াহুড়ো করে চাচির কথা জিজ্ঞাসা করতে শুরু করলাম। তখন চাচা রেগেছিলেন। আমি ঘরে গিয়ে চাচিকে দেখতে পেলাম যে তিনি বিছানায় শুয়ে আছেন এবং তার চোখে জল। আমি তার কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু চাচি কিছু বললেন না। আমার মনে হলো চাচা হয়তো তার সাথে খারাপ ব্যবহার করছেন। ঘর থেকে বেরিয়ে আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচি কেন কাঁদছেন? আপনি কি তাকে কিছু বলেছেন? মহেশ চাচা বললেন, আমি তাকে কি বলবো? এত বছর হয়ে গেছে, সে আমাকে পিতৃত্বের সুখ দিতে পারেনি, আর এখন নিজেকে অপরাধী মনে করে আমাকে কিছু করতে দিচ্ছে না। আমি এখনো এতটা বুড়ো হইনি। আমার বয়স এখনো তোমাদের মতো যুবকদের বয়সের সমান। আমি বাড়ির সব কাজ করি, অন্তত নিজের স্বামীকে খুশি রাখা তো তার কাজ।
তারপর মহেশ চাচা আমার হাত ধরে বললেন, আরতি, তুমি তো বুঝছো আমি কি বলতে চাইছি। কথা বলতে বলতে চাচা আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন। হঠাৎ করেই চাচার দৃষ্টিভঙ্গি বদলে গেল। ধীরে ধীরে তার হাত আমার হাত ছাড়িয়ে অন্যদিকে এগোতে লাগল। হঠাৎ আমি রাজেশের গাড়ির শব্দ শুনতে পেলাম। চাচার হাতে মিষ্টির পাত্র দিয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলাম। রাজেশ আমাকে মহেশ চাচার বাড়ি থেকে বেরোতে দেখেছিল, তাই যখন আমি বাড়িতে আসলাম তখন সে রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়েছিল। রাজেশ যখন আমাকে সন্দেহজনক দৃষ্টিতে দেখত তখন আমি সাথে সাথেই জবাব দিতাম, কিন্তু সেদিন আমি বিষয়টিকে বাড়িয়ে তুলিনি, কারণ সে আবারও বলত যে আমি প্রতিবেশীর বাড়িতে কেন গিয়েছিলাম। সেই প্রতিবেশীদের মধ্যে আমি আমার বাবা মাকে দেখতে পেতাম। তারা আসলেই আমার বাবা মা কিনা তা আমি সঠিকভাবে জানতাম না। পরের 4 দিন বাগানের গাছে পানি দিতে দিতে আমি মহেশ চাচার বাড়ি থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। সেই দিনও চাচির চিৎকারের অদ্ভুত আওয়াজ আমার কানে আসলো। চাচা 55 বছর বয়সী হলেও তার মধ্যে যুবকসুলভ আকাঙ্ক্ষা ছিল। তার কারণে চাচির ক্ষতি হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। চাচির মধ্যে আমি আমার মাকে দেখতে পেতাম। আমার সবচেয়ে বেশি ভালোবাসা মায়ের প্রতি ছিল, আর এখন সেই ভালোবাসা চাচির প্রতি চলে আসছিল। আমি চাচির সেই অদ্ভুত শব্দ সহ্য করতে পারছিলাম না। আমি নিজেকে অনেকবার আটকানোর চেষ্টা করলাম, কিন্তু অবশেষে আমি চাচার বাড়ির দরজায় কড়া নাড়লাম। সেদিন চাচা আমাকে খুব রেগে গেলেন। তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল। আমি চাচির জন্য খুবই চিন্তিত ছিলাম, তাই আমি তাদের ঘরে গেলাম। ভেতরে গিয়ে দেখি চাচি হুইল চেয়ার থেকে সরে গেছেন। তারপর আমি চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচি, এটা সব কি হচ্ছে? কিছুক্ষণ আগে আপনাকে অদ্ভুত আওয়াজ করতে শোনা গেল, আপনি কি ঠিক আছেন? চাচি বললেন, আরতি, আমি তোমাকে কি বলবো, ঈশ্বর আমাকে এতটাই অসহায় বানিয়েছেন, কিন্তু তোমার চাচা এখনো সুস। এই বয়সেও তার বিভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে যা তাকে খুশি রাখতে পারে, কিন্তু এই বয়সে কিছু জিনিস সম্ভব ন। আমার অক্ষমতা আমাকে ঠিকমতো হাঁটতেও দেয় না, তাহলে আমি চাচাকে কিভাবে খুশি রাখব? চাচাকে কে বুঝাবে? এটা শুনে আমি চাচিকে বললাম, আমি চাচার সাথে কথা বলবো। চাচি বললেন, তোমার চাচাকে কোনো ভাষায় বোঝানো যায় না, তুমি তার সাথে কথা বলো না। চাচি আমাকে চাচাকে বোঝাতে মানা করেছিলেন, কিন্তু আমি তার কথা শুনিনি এবং চাচার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। চাচা বাইরে বসেছিলেন। আমাকে দেখে তিনি কিচেন থেকে পানি আনতে গেলেন। তখন আমি বললাম, চাচা, আমাকে পানি লাগবে না, আমাকে আপনার সাথে কথা বলতে হবে। চাচা বললেন, আরতি, কথাবার্তা চলতে থাকবে, আগে বসো, আমি পানি নিয়ে আসছি। চাচা এমন ভাবে কথাবার্তা বলছিলেন যেন আমার প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু কথার মধ্যে আমি লক্ষ্য করছিলাম তার চোখের দৃষ্টিতে কিছু অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল। চাচা পানি এনে দিলেন। আমি বললাম, আপনি চাচির সাথে ঠিক ব্যবহার করছেন না, তার বয়স হয়েছে এবং তাকে আপনার পূর্ণ সমর্থন দেওয়া উচিত। এই বয়সে আপনার কিছু আকাঙ্ক্ষা রয়েছে যা তাকে পূরণ করতে দিতে হবে, কিন্তু কিছু জিনিসের মধ্যে বয়সের বাধা আসে, আপনার আকাঙ্ক্ষাগুলো সীমিত রাখতে হবে। চাচা তখন আমার হাত ধরে বললেন, তুমি আমার চাচিকে কি বোঝাবে? তুমি নিজেই তো জানো তোমার রাজেশের সাথে তোমার আকাঙ্ক্ষা পূরণ করতে পারো না, আর চাচির মতো এতটা বয়স হয়নি। এই কথাগুলো বলে চাচা আমাকে আরো কাছে নিয়ে আসলেন। তিনি আমার মুখের দিকে তাকিয়ে একটি অদ্ভুত হাসি দিলেন। তখন আমি বললাম, চাচা, আপনি এতটাই নিচে নামবেন বলে ভাবিনি। আপনি এভাবে আমাকে দেখতে পারলেন। চাচির সাথে আপনার যা সমস্যা আছে তা মিটিয়ে নিন, কিন্তু আমি আপনার মেয়ে বা আপনার চাচি নেই যে আপনি আমার ওপর এইসব আচরণ করবেন। চাচা তখন হঠাৎ আমার হাত ছেড়ে দিলেন। আমি বুঝতে পারলাম চাচার চোখের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তারপর চাচা বললেন, আরতি, আমি তোমাকে চাচির মতো দেখতে চাইছি না। আমি তোমার কাছ থেকে সেই সব কিছুই আশা করছিলাম যা আমার চাচি আমাকে দিতে পারছে না। তুমি আমার হাতে হাত দিয়ে আমার দিকে তাকাবে, আমি তোমার দিকে তাকাবো। এই মুহূর্তে তুমি আমার হাত ছুঁড়ে দিতে পারো, কিন্তু আমি জানি তুমি আমাকে শেষ পর্যন্ত গ্রহণ করবে। তুমি তো জানো তোমার রাজেশের সাথে তোমার সম্পর্ক ভালো নয়। চাচার কথা শুনে আমি ভয়ে চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। চাচা তখন আমার মুখে হাত রেখে আমাকে শান্ত করতে চাইলেন। তারপর আমার মুখের ওপর হাত চাপিয়ে বললেন, চিৎকার করো না, আমি তোমাকে শুধু একটু ছুঁয়ে দেখতে চাইছি। তুমি কি চাচার দিকে তাকিয়ে একটু হাসবে না? আমি বুঝতে পারছিলাম চাচা আর নিজেকে সংযত করতে পারছেন না। তাকে ধাক্কা দিয়ে আমি দ্রুত সেখান থেকে পালিয়ে এলাম। তারপর বাড়িতে ফিরে এসে আমি রাজেশকে সবকিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু তখনও জানাতে পারিনি। পরের কয়েকদিন চাচার সাথে আমি কোনো কথা বলিনি। রাজেশ যখন বাড়িতে থাকতেন তখন চাচা আমাদের বাড়িতে আসতেন না, কিন্তু রাজেশ যখন বাড়ি ছাড়লেন তখন চাচা আমার বাড়িতে এসে তার অদ্ভুত আচরণ চালিয়ে যেতে লাগলেন। একদিন আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী। আমি চাচিকে খবরটা দিতে চেয়েছিলাম, কিন্তু চাচার অদ্ভুত আচরণ আমাকে ভয় দেখাতে শুরু করল। আমি আমার বাবা মাকে এই খবরটা দিতে পারছিলাম না, কারণ তারা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তখন একদিন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম এবং তাকে খবরটা জানালাম।
কিন্তু সেই কথোপকথন চাচা শুনতে পেলেন। পরের দিন চাচা এবং চাচি আমার বাড়িতে এসে মিষ্টি নিয়ে আসলেন। চাচা তখন আমাকে বললেন, গতকাল যখন তুমি বাগানে হাঁটছিলে তখন তোমার ফোনের কথোপকথন শুনলাম। আমি তখন চাচার অদ্ভুত আচরণের কথা চাচিকে জানানোর সাহস পেলাম না। চাচি তাদের সম্পর্ক নিয়ে দুঃখিত ছিলেন, কিন্তু তখনও আমি তাদের সামনে কিছু বলতে পারছিলাম না। চাচা আবারও আমার সাথে কথা বলতে আসলেন যখন আমি চাচির সাথে মিষ্টির কথা বলছিলাম। এভাবে সময় কাটছিল। একদিন চাচা আমার বাড়িতে এসে জোর করে আমাকে আলিঙ্গন করতে চেষ্টা করলেন। আমি তৎক্ষণাৎ তার হাত থেকে নিজেকে মুক্ত করলাম। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা চাইছি? আমি তখন তাকে ঘর থেকে বের করে দিলাম। তবে সেই রাতেই চাচা আবার এসে আমাকে আবারও বিরক্ত করতে লাগলেন। তখন আমি বুঝতে পারলাম আমি চাচাকে মাফ করেও ভুল করেছি। চাচার কথাগুলো আমাকে অবাক করেছিল, কিন্তু তার আচরণ আমাকে আরও বেশি ভীত করেছিল। তিনি আমাকে মজাক করে বলেছিলেন, তুমি কি জানো এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কতটা ভালোবাসা থাকতে হয়? এরপর চাচা আমাকে আবারও বিরক্ত করতে শুরু করলেন। তিনি বলেছিলেন, যদি রাজেশ তোমাকে বিরক্ত করে তাহলে তুমি আমাকে কল করতে পারো। আমি তোমার চাচা, আমি তোমার পাশেই আছি। চাচার এই কথাগুলো শুনে আমি ভয়ে জমে গিয়েছিলাম। রাজেশ বাড়িতে এসে আমাকে বলেন, কিছুদিনের জন্য তোমার মায়ের বাড়ি থেকে কাউকে নিয়ে আসো বা একটি কাজের লোক নিয়ে আসো, কারণ আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। রাজেশের পরামর্শ অনুযায়ী আমি একজন কাজের লোক নিয়েও চিন্তা করলাম, কিন্তু পরে তাকে আনলাম না। রাজেশ চলে যাওয়ার পর চাচা বাড়িতে এসে আমাকে বিরক্ত করতে লাগলেন। তারপর একদিন আমি আর সহ্য করতে না পেরে চাচাকে চড় মেরে বাড়ি থেকে বের করে দিলাম। আমি তখন খুবই ভীত ছিলাম। বুঝতে পারছিলাম চাচা আমাকে নিয়ে অদ্ভুত সবকিছু চিন্তা করছে। অবশেষে আমি হাসপাতালে এসে চোখ খুললাম এবং সেখানে রাজেশের বদলে তার বন্ধু উপস্থিত ছিলেন। তিনি বললেন, ভাবি, আপনি একদম ভয় পাবেন না, আপনি সম্পূর্ণ নিরাপদ আছেন। আমি বললাম, মহেশ চাচার এমন কথা শোনার পর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমার কথা শুনে রাজেশের বন্ধু বললেন, ওই নালায়েক লোকটা আপনার সাথে জোর করার চেষ্টা করছিল, তবে আমি সময়মতো এসে আপনাকে তার হাত থেকে বাঁচিয়ে নিয়েছি। রাজেশ কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে। কিছুক্ষণ পর রাজেশ হাসপাতালে এসে পৌঁছাল। আমাকে দেখে সে সাথে সাথেই আমাকে বুকে জড়িয়ে ধরল। এরপর রাজেশ বলল, আরতি, যদি আমি ঘরে গোপন ক্যামেরা না লাগাতাম তাহলে হয়তো আমি আমার স্ত্রী এবং সম্পত্তি দুটোই হারিয়ে ফেলতাম। গোপন ক্যামেরার কথা শুনে আমি প্রশ্নসূচক দৃষ্টিতে রাজেশের দিকে তাকালাম। তখন রাজেশ বলল, বাড়ি ছাড়ার আগে আমি ঘরের প্রতিটি কোণে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, কারণ আমি তোমার ওই প্রতিবেশীর উপর একটুও বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক মাস ধরে তুমি তোমার বাবা মায়ের থেকে দূরে ছিলে, তাই তাদের মধ্যে তুমি তোমার বাবা মাকে দেখতে পাচ্ছিলে, কিন্তু তাদের মনে যে কি ষড়যন্ত্র চলছিল তা তোমার ধারণায়ও ছিল না। আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা শুনতে চাওনি। আমিও তোমার সামনে বেশ কিছু বলতে পারছিলাম না, তাই শেষমেশ আমি ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে যখন সেই নালায়েক লোকটা তোমার সঙ্গে জোরাজুরি করছিল, আমি সেই দৃশ্যটা আমার ল্যাপটপে দেখেছিলাম। এটা দেখে আমি তৎক্ষণাৎ আমার বন্ধুকে বাড়িতে পাঠাই। আমি বিজয়কে বাড়ির দ্বিতীয় চাবিটা দিয়ে রেখেছিলাম। ঠিক সময়মতো এসে বিজয় তোমাকে সেই পাখিটার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। মহেশ এবং সীমা দুজনেই ধোঁকাবাজ। সীমা আসলে পঙ্গু নয়, দুজনেই পেশাদার চোর। তুমি তাদের মিষ্টি কথায় ফেঁসে গিয়েছিলে। আমি ওদের দুজনকেই পুলিশের হাতে সোপর্দ করেছি। তারা চুরির কাজে বেশ পারদর্শী, তাই তারা সবকিছু খুব নিপুণভাবে করছিল। তুমি তাদের মিষ্টি কথায় মুগ্ধ হয়েছিলে। তবে আমার স্বামীর বুদ্ধিমত্তার জন্য সেদিন আমার সম্মানও রক্ষা পেল এবং আমাদের সম্পত্তিও রক্ষা পেল। চুরির উদ্দেশ্যেই তারা আমাদের বাড়িতে এসেছিল। তাদের আসল জায়গা জেলখানা। মানুষ অনুভূতিপ্রবণ, এটা ঠিক, কিন্তু আবেগে ভেসে গিয়ে কাউকে ঘরের সব কথা জানিয়ে দেওয়া একেবারেই ঠিক নয়। এই যুগে কাউকে বিশ্বাস করাটা খুবই কঠিন, তাই আজকের এই কলিযুগে কারো উপরও পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।